আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকে বিদ্যাবাড়ির ক্লাসে। আজকে বিদ্যাবাড়ির ক্লাসে আমি আছি শরীফুল ইসলাম অভ্র। আজকে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস নিব, সাধারণ জ্ঞানের। সবাই কেমন আছি? ভালো আছি কিনা? শুনতে পাচ্ছি কিনা? এভরিথিং ওকে আছে কিনা? সবাই ভালো আছে কিনা? সবকিছু শোনা যাচ্ছে কিনা? এটা কলম নিয়ে আসো। মাহাদি হাসান, আলহামদুলিল্লাহ। মাহাদি, এটা আমি কি আজকে তোমাদের ফার্স্ট ক্লাস নাকি আরো কোনো ক্লাস নিয়েছি? আসমা, কেমন আছো তুমি? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আতিক, কি খবর? রুমি ভালো আছে, ভেরি গুড। রুমি, আসমা, কি অবস্থা সবার? ফার্স্ট ক্লাস স্যার? এই আজকে আমার ফার্স্ট ক্লাস, এটা কোনো কথা? এতদিন পরে আজকে কেমন ফার্স্ট ক্লাস? আমি এখনো নতুন ব্যাচ আছে আমার, এদের সাথে ফার্স্ট ক্লাস। ও, আমি তো মনে করছি আমার পুরনো স্টুডেন্ট। সো যেহেতু তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস, সো আমার পরিচয়টা দিতে হবে। সো আব্দুল্লাহ নোমান, থ্যাংক ইউ। আমিও অনেকদিন পরেই ক্লাস নিচ্ছি অ্যাকচুয়ালি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সো এই জন্য ক্লাস খুব কম নেই আমি এখন। সো আমার পরিচয়টা, থ্যাংক ইউ। আমার পরিচয়টা শুরু বলে দেই তোমাদেরকে। তো যারা আমার সাথে ফার্স্ট টাইম ক্লাস করতে আসছো, আমার নাম হলো শরীফুল ইসলাম, ডাক নাম হলো অভ্র। আমি প্রফেশনালি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে। আর পড়াই আজকে 18 বছর, 17 বছর 9 মাস আমার পড়ানোর বয়স, মানে ক্লোজ টু 3 মাস বাকি আছে, এরপর 18 বছর হয়ে যাবে। তার মানে আমি একজন বৃদ্ধ টিচার, মানে হচ্ছে অনেক বছর ধরে পড়াই আর কি। সো তোমাদেরও ক্লাস নিব ইনশাল্লাহ। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। বহু আগে পাশ করেছি, বহু বছর আগে পাশ করেছি। আর বিদ্যাবাড়িতে আমি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাসগুলো নিয়ে থাকি। আমাদের অনেক বিখ্যাত সাধারণ জ্ঞান টিচার আছেন, তাদের মধ্যে আমি একজন নগণ্য মানুষ। সকল সাবদের মধ্যে আমি একজন শিক্ষক। সো তোমাদের ক্লাস নিব। আমি আমার জায়গা থেকে বেস্ট ট্রাইটুকু করব তোমাদের ক্লাসটা যাতে ভালো নিতে পারি, তোমাদের যাতে ভালো লাগে। আর আরেকটা কথা বলে দিই বাবা, সেটা হলো যে ক্লাসের পড়া আমরা ক্লাসে শেষ করব। ক্লাসের পড়া আমরা ক্লাসে শেষ করব। পরীক্ষা সামনে আসছে, কষ্ট হবে একটু, কিন্তু এটা মাথায় রাখবো, ক্লাসের পড়া আমরা ক্লাসে শেষ করব। এটা যাতে আমরা সবাই একটু মাথায় রাখি। আজকে একটু কষ্ট হবে, কিন্তু আমরা ক্লাসের পড়া ক্লাসে শেষ করব। পাগল হয়ে যাবা না লেখার জন্য, যে আল্লাহ এটা লিখে নেই, লিখে নেই। পাগল হবে না, কারণ এটা সবকিছু রেকর্ডেড থাকবে। রেকর্ডেড জায়গা থেকে মোটামুটি ভাবে তোমরা জানতে পারবা রেকর্ড গুলো দেখে। সো আমরা চেষ্টা করব ফুল পড়াটা অ্যাজ ইফ আমি তোমার সামনে বসে আছি তোমার বাসায়, এরকম এইভাবে আমরা পড়বো, কারণ সময় কম। আমাদের যেহেতু পরীক্ষা সামনে, সময় যেহেতু নাই। আজকে দেখে 21, আমার এন্টার শিক্ষকতা জীবন আজকে প্রথম 21শে ফেব্রুয়ারিতে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারিতে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আমার ফোলা বলে বাবা বাইরে ঘুরবো, আমি বলে ঘোরাঘুরি বন্ধ। তোর বড় ভাই বোন এগুলোর পরীক্ষা, এগুলো তোর রেখে আসি, আগে বাসায় রেখে চলে আসছি যে তোমাদের ক্লাস নিতে হবে প্রায় রাত 12টা পর্যন্ত, এনটিআরসির ক্লাস সব। তো ক্লাস হবে খুব অস্থির, ইনশাল্লাহ মজা হবে ক্লাসের মধ্যে। কোনো কিছু যদি না বুঝো, লজ্জার কিছু নাই, জিজ্ঞেস করবা। ডাক্তার আর শিক্ষকের কাছে কোনো লজ্জা নাই। তুমি কোনো খুব সহজ একটা জিনিস তুমি পারো না, এটা নিয়ে মনে স্যারকে জিজ্ঞেস করবো কিনা, বা স্যার কি মনে করে, বাবা আমি কিছু মনে করবো না, আমি না জানলে জেনে এসে জানাবো। কিন্তু এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। এটা গেল একটা। আর আরেকটা বিষয় হচ্ছে, ক্লাস করা চলাকালীন সময়ে, বিকজ ইউ ওয়ান্ট টু বি এ টিচার এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এন্ড আই এম অলসো বি এ টিচার। সো আমি যেহেতু তোমার টিচার এবং তুমি যেহেতু টিচার হইতে চাও, উই বোথ নিড টু রেসপেক্ট ইচ আদার, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাকে রেসপেক্ট করবো, তুমি আমাকে রেসপেক্ট করবা। উল্টাপাল্টা কোনো কমেন্ট হবে যেটা মেজাজ খারাপ হবে, আমি সুন্দর করে তোমাকে ক্লাস থেকে বের করে দিব। এটা আমি বলে দিলাম। কারণ কি? কারণ হচ্ছে আমি ক্লাস নেই সেই সমস্ত ছাত্রছাত্রীর, আমার এখানে এমনও ছাত্রছাত্রী আছে 113 জনের মধ্যে যারা টাকা জমায়া কষ্ট করে ভর্তি হয়েছে কোচিং এ, তার প্রতিটা পয়সার অনেক দাম আছে। আমি বউ বাচ্চা ফেলায় রেখে আজকে ক্লাস নিতে আসছি তোমাদের পরীক্ষা বলে, আমার সময়েরও দাম আছে। সো তোমার একজনের জন্য আমার বাকি স্টুডেন্টের ক্ষতি হোক, বাবা আমি এটা সহ্য করব না। সহজ হিসাব। এবার তুমি আমার ভালো জানো না খারাপ জানো, এটা আমার জানার বিষয় না, কিন্তু আমি পড়াবো যখন কোনো প্রকার ডিস্টার্ব হবে, উল্টাপাল্টা কথা হবে, আস্তে করে তোমাকে আমি ক্লাস থেকে ওমিট করে দিব, এবং তোমার নামটা আমি সবার সামনে বলে দিব। কারণ দুষ্ট ছেলেমেয়ের নাম সবার জানার দরকার আছে। আমি ভালো মানুষ, কিন্তু কড়া কথা বলছি দেখে আবার ভয়টা পাই না। মানুষ হিসেবে আমি ভালো, মাঝে মাঝে চালাইতে গেলে একটু কঠিন হওয়া লাগে আর কি, বুঝতে পারছো? সো ভেরি সিম্পল। সো কোনো জিনিস যদি না বুঝো,
ধুমধাম প্রশ্ন করবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আর না পারলে জেনে এসে জানাবো, কিন্তু ইনশাল্লাহ তোমরা আমাকে, আমি পারবো সব, এতটুকু আমি জানি। ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি, এবং ক্লাস ভালো হবে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি বাপ, সেটা হলো ক্লাস নেওয়ার সময় আমি কিছুক্ষণ পর একটু বসবো, কারণ আমার একটা অপারেশন হবে আর 10-15 দিন পরে। আমার পেটের নিচের সাইডে প্রচন্ড ব্যথা হয়, আমার ক্লাস এখনো আমার ব্যথা। তো আমি একটু মাঝে মাঝে একটু বসবো, তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একটা না আমি দাঁড়ায় থাকতে পারবো না, মানে আমার জন্য কষ্ট হয় অনেক। ঠিক আছে, এটা একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ঠিক আছে, সো আসো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করবো। আজকে আমরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আজকে আমরা বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সবাই আজকে আমরা কৃষক হয়ে যাব। আমার তো খুব ইচ্ছা, বুড়া বয়সে চাকরি বাকরি থেকে রিটায়ারমেন্ট হলে আমি আমার বাড়ির চলে যাবো, দাদা যে জমিগুলো কিনছে জীবনে, দাদার জমিতে চাষ করবো। ঠিক আছে, চাষ করে বাস আমি একজন কি হয়ে যাবো, কৃষক হয়ে যাবো। ঠিক আছে, তো এরপরে আসো আমরা বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু দাগায় দেয় আগে। সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি জমির পরিমাণ, বাংলাদেশের কৃষি জমির পরিমাণ 2,60,357 কি হেক্টর কৃষি জমির পরিমাণ। একটা মজার বিষয় তোমাদেরকে একটা বলি, আমাদের 3টা খাত আছে। আমাদের 3টা খাত আছে, কি কি বাবা একটু খেয়াল করি আমরা। একটা খাত হলো কৃষি, একটা হলো সেবা, আর একটা হলো শিল্প। তাহলে খাত কয়টা? 3টা, কৃষি, সেবা, শিল্প। এখন ঘটনা যেটা হয়েছে, ঘটনাটা আমরা একটু বুঝি। সেটা হলো কৃষি, সেবা, শিল্পর ভিতরে ভালো মতো খেয়াল করো, ব্রেনে ঢুকাই দিচ্ছি, আগে খেয়াল করো তারপরে লেখালেখি করবা। কৃষি খাত, সবচাইতে বেশি লোক কাজ করে কৃষি খাতে, কিন্তু সবচেয়ে বেশি কম ইনকাম আসে কৃষি খাতে। দুইটাই পরীক্ষা আসা প্রশ্ন। সবচেয়ে বেশি লোক কাজ করে কোন খাতে? কৃষি খাতে। কিন্তু আয় সবচেয়ে কম আসে কোন খাতে? কৃষি খাতে। সরকার ভর্তুকি দেয় কোন খাতে বেশি? কৃষি খাতে। লেখো তো খাতায়, 1 নম্বরে লেখো, সবচেয়ে বেশি লোক কাজ করে কৃষি খাতে। 3টাই কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। সবচেয়ে বেশি লোক কাজ করে কৃষি খাতে। 2 নম্বর লেখো, আয় কমে যায় কৃষি খাতে, আয় দিন দিন কমে যাচ্ছে কৃষি খাতে, আয় দিন দিন কমে যাচ্ছে কৃষি খাতে। 3 নম্বর হচ্ছে ভর্তুকির পরিমাণ বেশি কৃষি খাতে, ভর্তুকির পরিমাণ বেশি কৃষি খাতে। বিদ্যাবাড়ি, এই 3 খাতের মধ্যে কোন খাত? কৃষি খাত তো হইতো না, আমরা কি চাষবাস করি? তাহলে বিদ্যাবাড়ি যে তোমাদেরকে পড়াইতেছি আমরা, এটা কোন খাত হবে বলো? কৃষি, সেবা, শিল্পের মধ্যে কোন খাত হবে বলো? কৃষি, সেবা, শিল্প, এই 3টার মধ্যে কোন খাত হবে? কোন 3টার মধ্যে কোন খাত হবে দেখি তো। আমাদের আফরোজা বলতেছে সেবা, রাজীব বলতেছে বি, নুসরাত বলতেছে 2, একজন বলতেছে 3। বেটা শিল্প খাত কেমন হবে? আমরা কি সাবান কসমেটিক বানাই নাকি? আমরা তো পড়াই বেটা। এটা সেবা খাত হবে। কি কয় শিল্প খাত? নাউজুবিল্লাহ মিন জালিক, এটা সেবা খাত। ঠিক আছে, অনলাইন কোচিং সব হইলো কি খাত? সেবা খাত। একজন অনেকে লেখে 2-3, ভালোই লাগে। তোমরা মাঝে মাঝে অল্প স্বল্প 2-3 লেখো না, শর্টকাটে, আমার কাছে খুব ভালো লাগে। আমাকে আমার এক্স স্টুডেন্ট কয়েকদিন আগে কি পাঠাইছে জানো? লেখছে a.com মেসেজে। তা আমি তার বুঝি নাই। আমি কই কি রে, a.com মানে কি? আমি আবার এরকম ওয়ার্ড চিহ্ন দিলাম। কয় স্যার আপনি এটা বুঝেন না? আমি কই হাই হাই, কি ইজ্জতের ব্যাপার! স্টুডেন্ট আমার কয় স্যার আপনি এটা বুঝেন না। আমি বললাম বাপ আমি এটা বুঝি নাই। কয় স্যার আসলে আপনি এটা বুঝেন না? আমি বুঝি নাই, তুমি আমার শিখাও। কয় স্যার a.com মানে আসসালামু আলাইকুম, এটা সংক্ষেপে আমি a.com বলছি। আমি কই হায় রে আল্লাহ, কি দুনিয়া আইলো! a.com, ঠিক আছে, মানে কোন জায়গায় আমরা যাইতেছি। এরপরে এক বড় ভাইরে আমি মেসেঞ্জারে লিখলাম ভাই আসসালামু আলাইকুম, ও আমাকে লেখছে ও এ, উনি আমার লেখছে ও এ। তা আমি আর ও আর এ বুঝি নাই। আমি কইছি ভাই এটা কি? কয় এটা বুঝছ না তুই? কি কস, তোর তো আমার বয়স কম, তোর তো বোঝার কথা। আমি ভাই আমি বুঝি নাই। কয় এটা হলো ওয়ালাইকুম আসসালাম। তো আব্বা আমরা সংক্ষেপে থাকবো, কোনো সমস্যা নাই, অন্তত সালাম আলাইক দেওয়ার সময় আমরা পুরাটা লিখবো। দয়া করে আল্লাহর রাস্তায় এই জায়গায় কি সংক্ষেপ আমরা করব না, ঠিক আছে? তো তোমরা 2-3 অনেক সময় লিখতেছো, তো আমি মজা পাচ্ছি, বাট জাস্ট কিডিং। সো সেবা খাত, আমাদের সবচেয়ে বেশি ইনকাম আসে সেবা খাত থেকে। এই প্রশ্ন কত হাজারবার যে পরীক্ষা আসছে শেষ নাই। সবচেয়ে বেশি ইনকাম আসে কোন খাত থেকে? সেবা খাত থেকে। এইবার আসি শিল্প খাতে। এটা নিয়ে তো অনেকে বলে স্যার প্রশ্ন আসে না। রিসেন্টলি একটা প্রশ্ন শিল্প খাত থেকে আসে। রিসেন্টলি প্রশ্নটা কি? এই শিল্প খাতের আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনটা খাতের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোন খাত? শিল্প খাত। সেবা খাতও কমতেছে। দিন দিন আয় বৃদ্ধি পাচ্ছে কোন খাতে? শিল্প খাতে। ক্লিয়ার কিনা? তার মানে আমাদের কৃষি, সেবা, শিল্প তিনটা নিয়ে আরেকবার বলি। সবচেয়ে বেশি আয় আসে কোন খাতে রে বাবা? সেবা খাতে। সবচেয়ে কম আয় আসে কৃষি খাতে। আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোন খাতে? শিল্প খাতে। মানুষ বেশি কাজ করে কোন খাতে? কৃষি খাতে। পারবো না ইনশাল্লাহ? এই তিন খাত থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পারবো। সবাই একবার ইনশাল্লাহ বলি। ওকে, এরপর আসি আমরা বাংলাদেশের বিভিন্ন কৃষি বিষয়ক শব্দগুলো আমরা একটু দেখি। কৃষি বিষয়ক শব্দগুলো আমরা একটু দেখি। যেমন বিনা। বিনা বলতে দূর। যেমন বিনা। বিনা মানে কি? পূর্ণরূপটা দেখি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। টেনশন করার কিছু নেই, এগুলোর সামনে সবকিছু আছে। আমরা আগে নামগুলো একটু দেখি। ইংরেজিতে পরীক্ষা আসে না বিনা শব্দের পূর্ণরূপ কি? আগে আমরা দেখি, এগুলো পিছনে আছে, পিছনে আলোচনা হবে। এখন শুধু দেখি। বিতে বাংলাদেশ, আইতে ইনস্টিটিউট, এনতে নিউক্লিয়ার, এতে এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। রাজীব আমাকে প্রশ্ন করছে, স্যার সেবা ক্ষেত্র কোনগুলো? যেমন হসপিটাল একটা সেবা ক্ষেত্র। ল্যাবে এডে মানুষ মারা যায়, দেখো না ইদানিং পত্রপত্রিকায় দেখতেছি। ঠিক আছে, তারপরে স্কয়ার, তারপরে সরকারি, এগুলা সেবা খাত। তুমি ট্রেনে চলো, ট্রেন একটা সেবা খাত। তুমি লঞ্চে চলো, লঞ্চ একটা সেবা খাত। তুমি বাসে চলো, বাস একটা কি খাত? সেবা খাত। হ্যাঁ, এগুলো সব হচ্ছে কি খাত? সেবা খাত। ওকে। বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, প্রতিষ্ঠা লাভ করে কত সালে? 1976 সালে। বারি, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বিরি, এটা সবচেয়ে বেশি আছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র আর বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র দুইটাই পাশাপাশি অবস্থিত। বারি এবং বিরি দুইটা বিল্ডিং পাশাপাশি অবস্থিত। ধান গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র। বলতে পারো স্যার আমাদের এলাকায় তো আছে। বাবারে, তোমাদের এলাকায় যেগুলো আছে এগুলা খুবই সিম্পল। এগুলা হচ্ছে তোমাদের এলাকায় ওদের সাব অফিস আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিত্তিক। এজন্য তোমরা দেখো অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে এটা। ক্লিয়ার কিনা? এই দুটো জিনিস মাথায় রাখবা। সো বিরি এবং বারি এই দুইটা পাশাপাশি অবস্থিত, দেখতে একই কালারের বিল্ডিং। ক্লিয়ার কিনা? গাজীপুরে অনেক কিছু আছে। ধান গবেষণা কেন্দ্র গাজীপুরে, কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুরে। গোলাগুলি মানে অস্ত্র কারখানা কোথায়? গাজীপুরে। ডাক টিকেট কোথায়? গাজীপুরে। সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়? গাজীপুরে। আনসার বিডিবি একাডেমি কোথায়? গাজীপুরে। মহিলাদেরকে জেলে নেয়, মানে সবচেয়ে বড় মহিলা কারাগার, এটাও কোথায়? গাজীপুরে। তারপরে হচ্ছে তোমার নুহাসপল্লী কোথায়? গাজীপুরে। শিশু কিশোর দুষ্টামি করে, মারামারি করলে, উল্টাপাল্টা কাজ করলে, মানুষ মারলে ওদেরকে সংশোধনাগারে পাঠানো হয়, এটাও গাজীপুরের। কোথায়? টঙ্গীতে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সাফারি পার্ক, এটা কোথায়? গাজীপুরে। এই 10টা জিনিস কোথায়? গাজীপুরে। আরেকটা আছে বলি, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, এটাও কোথায়? গাজীপুরে। আরো অনেক কিছু আছে, আর বলতে ইচ্ছা করতেছে না। আর বাকিগুলো তোমরা মাথায় কি করতে পারবা না, নিতে পারবা না। তার মানে গাজীপুরে অনেক কিছু আছে। গাজীপুরের লোকজন আছে নাকি এখানে? একটু। অনেকে আবার এগুলো বললে বলে কি, স্যার আমার বাড়ি গাজীপুরে, মানে আরে কি ভাবসাব বেড়ে যায় অনেক না, বাড়ি গাজীপুরে। ঠিক আছে, কি করবো ভাই, আমগো বাড়ি তো গাজীপুর না, এই জন্য আমরা বলি না। আমি তো আবার নোয়াখালী, হাফ নোয়াখালী। ঠিক আছে, আমাদের এলাকায় কিচ্ছু নাই, এমনি তো নোয়াখালীর মানুষ দেখতে পারে না। এর উপরে আর কি কইতাম, এই দুঃখের কথা। এরপরে আসো বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ঠিক আছে, ওই যে আমাদের তসলিমা গাজীপুরের, ফারজানা গাজীপুরের, কি খুশি ওরা। ঠিক আছে, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, দুইটা কোথায়? দুটাই হচ্ছে গাজীপুরে। বিরি গাজীপুরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের একটু শিখাইতে হবে, ভালো মতো খেয়াল করো, আগে এটা নিয়ে আলোচনা করি। AIRRI, এটা পরীক্ষা আসে। IRRI মানে হলো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ কি ইনস্টিটিউট? ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। ক্লিয়ার কিনা? তুমি বলতে পারো যে স্যার এটা কোন জায়গায়? ওকে, এটা হলো ফিলিপাইনের ম্যানিলায়। ফিলিপাইনের ম্যানিলায়। ফিলিপাইনের ম্যানিলা নিয়ে 4টা প্রশ্ন লেখা দিব। ফিলিপাইনের ম্যানিলা নিয়ে 4টা প্রশ্ন তোমাদেরকে লেখাই দিব, কেমন? 4টা প্রশ্ন তোমাদেরকে লেখাই দিব ফিলিপাইনের ম্যানিলা নিয়ে। এরা ভালো মতো আগে শোনো।
ঠিক আছে, এগুলো আন্তর্জাতিক, এটা প্রশ্নটা আসে যেহেতু পড়ায় আসছে বলে দেই। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায়? ফিলিপাইনের ম্যানিলায়, গেল 1 নাম্বার। তারপরে সুবিক বে দ্বীপের মালিকানা কোথায়? ফিলিপাইনের। সুবিক বে নামে একটা দ্বীপ আছে, এটা কোথায়? ফিলিপাইনের। তারপরে হচ্ছে এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটা? ফিলিপাইন। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটা? ফিলিপাইন। আচ্ছা আগে লেখো, খাতায় লেখো, আমি বলি খাতায় লেখো। এই 4টা প্রশ্ন আন্তর্জাতিকের, খুব গুরুত্বপূর্ণ, যেহেতু পড়াইতেছি বলে দিই, পরীক্ষার সামনে লেখো। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ফিলিপাইনে, ম্যানিলাতে। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ফিলিপাইনের ম্যানিলাতে। ব্র্যাকেটে লেখা হচ্ছে ইরি, I ইরি লেখো, ব্র্যাকেটে লেখো ইরি। আচ্ছা এরপরে লেখো, তোমরা সবাই শুনছো এই নামটা, একেবারে সবাই, 162 জন ক্লাস করছো সবাই সহ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমরা সবাই এটার নাম শুনছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এটার সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। লেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি, এটার সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়। লিখছো? তারপর লেখো এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র ফিলিপাইন। আচ্ছা এবার আরেকটা জিনিস লেখো সবাই, সুবিক বে দ্বীপের মালিকানা ফিলিপাইনের। সর্বাধিক আশা বাংলাদেশ সাধারণ জ্ঞান একটা প্রশ্ন, সুবিক বে দ্বীপের মালিকানা ফিলিপাইনের, সুবিক বে দ্বীপের মালিকানা ফিলিপাইনের। ওকে, দুজন বলতেছে স্যার আমার বাড়ি নোয়াখালী, ভেরি গুড, আমি খুব ভালো লাগে নোয়াখালীর লোক দেখলে, জাত ভাই তো আমার, দেখলে আমার খুব ভালো লাগে। আসো আমরা এবার কোনটা পড়বো দেখো, সেটা হচ্ছে HYV। এটা অনেক স্টুডেন্ট ইদানিং প্রশ্ন করে, বলে স্যার HYV মানে কি? হাই ইল্ড ভ্যারাইটি মানে কি? সবাই জানো, সবাই এটা জানো, উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল, উচ্চ ফলনশীল ফসলকে হাই ইল্ড ভ্যারাইটি বলে ইংরেজিতে। ক্লিয়ার কিনা? হাই ইল্ড ভ্যারাইটি বলে, সহজ কথা বলে দিলাম। ওকে, BTRI বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, BTRI বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। এবার আসো শস্য উৎপাদন। একটা জিনিস মাথায় রাখো, আমি তোমাদেরকে একটা বিষয় বলি, পৃথিবীতে আল্লাহ যখন কোনো মানুষকে কোনো একটা বিপদ দেয়, বা কোনো একটা জাতিকে যদি কোনো একটা বিপদ দেয়, তখন সে বিপদ থেকে একজন মানুষের কিছু অভিজ্ঞতা অর্জন হয়, কিছু ন্যাশনাল ক্রাইসিসে পড়লে মানুষের অভিজ্ঞতা অর্জন হয়। যদি বলো স্যার একটু উদাহরণ দিয়ে বোঝান, তাইলে একটা উদাহরণ দেই। যেমন ধরো আমি পড়াই আজকে 18 বছর, এই 18 বছরের শিক্ষকতা জীবনে ম্যাক্সিমাম টাইম অ্যারাউন্ড 15 ইয়ার্স আমি ঢাকায় ক্লাস নিছি, ঢাকার বাইরে গিয়ে মাঝে মাঝে সেমিনার নিয়ে আসছি। কিন্তু বিশ্বাস করবা না, যখন থেকে অনলাইন আসছে তখন থেকে আমার স্টুডেন্ট সংখ্যা আরো বেশি হয়ে গেছে, যা আমি 15 বছর পড়াইছি তার থেকে বেশি, এবং মানুষের সেবাও দিতে পারতেছি আমি বেশি, যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। বিষয়টা কেন বললাম তোমাদেরকে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে কোভিড যখন হয়েছে, কোভিডের সময় হিউজ পরিমাণ মানুষ কর্মহারা হয়েছে। কোভিড শেষ, করোনা শেষ, এখন যদি ভাই আমার করোনা হয়েছে, মানুষ কাইয়েন ভাই একটু বুকে লাই আপনারে, মানে মানুষের এটার কোনো পাত্তা দেয় না।
ঠান্ডা জ্বর সর্দি কাশিতে মানুষ এখন কোনো কি দেয় না, পাত্তাই দেয় না। তো বিষয়টা কি দেখো, বিষয়টা হচ্ছে করোনা কিন্তু আসছে, করোনার কারণে মানুষের উপকারও হয়েছে। কিরকম? এই যে তোমরা অনলাইনে ক্লাস করতেছো, করোনা না থাকলে কি এটা হইতো? তোমরা যারা আছি স্কুল কলেজ জীবনে কোনোদিন আমরা কল্পনা করছি যে আমরা অনলাইনে বাসায় বসে ক্লাস করব? বিশেষ করে মেয়েদের সবচেয়ে বেশি উপকার হয়েছে, ছেলেদের তো হয়েছে, বাসায় বসে বাচ্চা রেখে মেয়েরা পড়ালেখা করতে পারতো না, এখন অন্তত ক্লাসটা তো করতে পারে, এটা একটা পজিটিভ জিনিস অনলাইন জিনিসটা চালু হওয়াতে, রাইট? এক, এই যে বিদ্যাবাড়ি অনলাইনে হয়ে গেছে 3 বছরে প্রায় 30-40 হাজার আমাদের স্টুডেন্ট, কত লোক কাজ করে, এই লোকগুলা নতুন চাকরি পেয়েছে, এই লোকগুলার কর্মসংস্থান হয়েছে। এইবার আসো আল্লাহর, এই করোনার সময় এত পরিমাণ লোক চাকরি হারাইছে, আমার নিজের দেখা, আমার এখনো চোখে পানি আসে ওই লোকের কথা মনে উঠলে। আমি একবার করোনার সময় আর্জেন্ট আবার অফিসে যাইতে হবে, ম্যাক্সিমাম অফিস বন্ধ। তো তখন একটা লোক বাইকে উঠছি, একজন লোকের পিছনে, আমার বাইক আমি বাইর করি না, একটা লোকের পিছনে উঠছি বাইকে, লোকটাকে আমার খুব স্মার্ট মনে হলো, এত স্মার্ট লোক বাইক চালায়। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কিছু যদি মনে না করেন, আপনার কি এটা প্রফেশন? মানে করোনাতে তো সবাই বের হয় না, আপনি কেন বের হইলেন? বলে ভাই আমার চাকরিটা চলে গেছে, 3 মাস ধরে আমি পুরো সংসারের বড় ছেলে, আমার একটা 6 মাসের বাচ্চা আছে আর একটা 3 বছরের বাচ্চা আছে, আমি ভাই আমার ইনকাম নাই, আমি কি করবো? তাই আমি বাইক নিয়ে বেরিয়ে গেছি। আমার এত কষ্ট লাগছে বুকে যে ভাই আজকে সারাদিনের ইনকাম দিয়ে বাচ্চার দুধ কিনবো। তো তখন আমার কাছে মনে হয়েছে যে কত মানুষ করোনায়, আমার অনেক বন্ধু বান্ধব আমাদের মতো 40 বছর বয়স যাদের, 38, 39, 40 যাদের বয়স পার হয়ে যাচ্ছে আমাদের, যাদের এদের এই বয়সে চাকরি পাওয়া খুব কঠিন ভাই, বাস্তব কথা। এখন আমি ব্যাংকের চাকরি চাইলে আরেকটা চাকরি পাবো না, খুব টাফ 40 বছর বয়সে চাকরি পাওয়া। তো আমার অনেক ফ্রেন্ড চাকরি হারা হয়েছে। আমার একটা ফ্রেন্ড আছে নাম সানজিদ, এখন পর্যন্ত চাকরি পায়নি, অনেক বড় ইয়ে, কারণ ওর যে স্যালারি পাইতো সে স্যালারি এখন আর মিলে না। তো এই কথাগুলো কেন বললাম? মানুষ করোনায় অনেক বিপদে পড়ছে। দেখো এরপরেও মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় রহমত নাজিল করছে আমাদের উপরে, আল্লাহর কত বড় দয়া। এই করোনার সময় বাংলাদেশ তার সমস্ত রেকর্ড ভেঙে গেছে ধান উৎপাদনে। আলহামদুলিল্লাহ বলবো না একবার? সুবহানাল্লাহ বলবো না? সমস্ত রেকর্ড ভেঙে গেছে। সর্বোচ্চ ধান করোনার সময় আমাদের হয়েছে বোরো ধান, যা ইতিহাসে রেকর্ড আর হয় নাই। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার একটা রহমত, নইলে আমাদের মতো গরিব দেশ টিকে থাকাটা সো টাফ, সো টাফ আমাদের মতো গরিব দেশে। কেন এই জিনিসটা বললাম? যে প্রত্যেকটা মনে রাখবা দুর্যোগ, প্রত্যেকটা বিপদ মানুষকে একটা পজিটিভ জিনিসও দেয়, আবার মানুষকে একটা শিক্ষাও দিয়ে দেয়। করোনার সময় আমাদের যে ধান উৎপাদন হয়েছে তার রেকর্ড, এবং আজকে করোনার পরে এই যে অনলাইন যুগটুক, অনলাইন ক্লাস টাস অনেক বের হয়ে গেছে। হ্যাঁ, যদি একটা সমস্যা হয়, তোমরা হয়তো আমাদের সামনে থাকো না, সামনে থাকলে পোলাপানে যে ওর দিকে তাকায় কথা বললে ডাক দেওয়া যায়, কিন্তু এটা আমরা করতে পারি না। কিন্তু অন্তত ক্লাসগুলো তো করতে পারো। আর সবচেয়ে বড় কথা হলো ক্লাসগুলো রেকর্ড দেখা যায়, কোনো কিছু তুমি লিখতে পারতেছো না। আমার ছোট বোনকে আমি দেখি যে সে ম্যাথ টিচারের ক্লাস সে রেকর্ড দেখে দেখে আবার দেখে, আবার টানে, আবার দেখে ক্লাসগুলা। তো এই সুবিধা তুমি কোথায় পাবা? তো এই যে জিনিসগুলো আসছে এগুলো পজিটিভ জিনিস, ঠিক আছে? তো সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় বাংলাদেশে বোরো ধান। ধানের প্রকারভেদ আছে, আমি পড়াই দিব, একটু পরে দেখবো আমরা। রবি শস্য, এখানে একটা কমন বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো রবি শস্য বলতে শীতকালীন শস্যকে বোঝায়। 95% স্টুডেন্ট এটা ভুল করে। আমার পরীক্ষা দেখা কি রকম ভুল করে, তারা বলে যে স্যার রবি মানে তো সূর্য, তাইলে রবি শস্য মানে গ্রীষ্মকালীন শস্য হবে না, রবি শস্য মানে শীতকালীন শস্য। তাইলে গ্রীষ্মকালীন শস্যকে আমরা কি শস্য বলি? গ্রীষ্মকালীন শস্যকে আমরা খরিফ শস্য বলি। গ্রীষ্মকালীন শস্যকে আমরা কি বলি? খরিফ শস্য বলি। ক্লিয়ার কিনা? তাহলে শীতকালীন শস্যকে রবি শস্য বলি। শীত কমে গেছে না? ঢাকাতে তো আজকে শীতই নাই। তোমাদের এলাকার কি অবস্থা? শীত আছে না নাই? না থাকারই কথা, এখন তো শীত নাই। আচ্ছা, এরপরে আসো আমরা কৃষি শুমারি দেখি। ছেলে মেয়েরা প্রশ্ন করে স্যার বুঝলাম না ঘটনা, কৃষি শুমারি কেন হয়? এ পর্যন্ত আমাদের দেশে 5 বার কৃষি শুমারি হয়েছে। কৃষি শুমারি কেন হয়? ভেরি সিম্পল। মানুষ আদমশুমারি কেন হয়? জনশুমারি, মানুষ গণনা করার জন্য। পৃথিবীর প্রত্যেক দেশে 10 বছর পর পর কৃষি শুমারি হয়। তার মানে কৃষি শুমারি কয় বছর পর পর হয়? 10 বছর পর পর। কেন কৃষি শুমারি হয়? সিম্পল ভাই, কোন জেলায় ধান বেশি হয়, কোন জেলায় গম উৎপাদন হয়, কোন জেলায় তোমার হচ্ছে ফসল কমতেছে, এটা সরকারকে জানতে হবে না? সরকারকে জানতে হবে কোন জেলায়। তো এই জিনিসগুলো তোমার জানতে হবে। যখন এই জিনিসগুলো জানবে, আধুনিক টেকনোলজি কত আগায় গেছে। তোমাদেরকে একটা বিষয় বলি, আমাদের অফিসে একটা সকরুম আছে, ওই রুমে বাংলাদেশের কোন জেলায় ওইখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। ইভেন দো খুব কম সংখ্যক লোক ওইটার অ্যাক্সেস পায়।
এমনও জায়গা আছে ওইখানে বাংলাদেশের কোন জেলায় সেল কমে গেছে, কোন ব্রাঞ্চে, ওইটা ওইখানে দেখা যায় যে এতটা থেকে এতটার মধ্যে কতটুকু কমছে। এবং তখন কি হয়, মানুষ দৌড়াইয়া ওইখানে প্রেসার দেওয়া হয় যে সেল কেন কম, সেল কেমন কম। টেকনোলজি কত আগায় গেছে তুমি চিন্তা করো, যে তোমার অফিসে বসে তুমি দেখতে পারতেছো কোন জায়গায় এতটা পর্যন্ত ডিপোজিট হয় নাই, এতটা পর্যন্ত ডিপোজিট কমছে কোন জায়গায়, এগুলো দেখা যায়। এবং যখন দেখা যায় তখন এখানে প্রেসার দেওয়া হয়, তার মানে ওইখানকার এমপ্লয়িরা বাকিরা কাজ করতেছে না, অথবা এখানে কোনো একটা ঝামেলা আছে। তাহলে টেকনোলজি কোন জায়গায় কত আপগ্রেড লেভেলে চলে গেছে চিন্তা করো। ভিডিও অন করে কি করবো? আমি আবার এটা বিশ্বাস করি না। কেন জানেন? আমার আব্বা একটা জিনিস শেখাইছে, আপনাদেরকে বলি। আমার আব্বা বলতো যে টিচারের ক্লাস যদি ভালো হয় পোলাপান ঘুমাবে না, একটাও যাবে না। এজন্য আমি কারো ভিডিও অন করতে বলি না। আমার যদি ক্লাস ভালো হয় সবাই থাকবে, দেখবেন 180 জনের মধ্যে 180 জনই লাস্ট 1.5 ঘন্টা থাকবে। ঘুমাক, কোনো অসুবিধা নেই। ওর যদি ইম্পর্টেন্স থাকে ও জাগবে। কেউ যদি ভিডিও অন করতে চাও ভিডিও অন করতে পারো। আমার খুব প্রিয় একজন মানুষ আমাদের সার্ভিস অপারেশন, উনি বলতেছে স্যার ওরা কি ঘুমায় কিনা ভিডিও অন করতে। তোমাদের মন চাইলে তোমরা করতে পারো, অনেকে ভিডিও অন করতো। বলতে স্যার ওরা যদি ঘুমায় থাকে। ক্লাস তোমাদের কেমন লাগতেছে বলো? ক্লাস ভালো লাগতেছে না বোরিং লাগতেছে, আগে এটা বলো। ক্লাস ভালো হলে কেউ যাবে না, সব জাগন থাকবে, এটা পৃথিবীর নিয়ম। সবাই সবাই জাগন, খারাপ না লাগলে চলে যাবে, অসুবিধা কি? ভালো লাগতেছে। সো কৃষি সুমারি তাহলে কেন হয় এটা আমরা বুঝছি। এবং দেখো, থ্যাংক ইউ যাদের ভালো লাগতেছে তাদের থ্যাংক ইউ, যাদের ভালো লাগতেছে না ভাই ওইভাবে দেন, আমার অসুবিধা হয়, ওইভাবে দিয়ে দেন। যাদের ভালো লাগতেছে না তাদেরকে কলজা কাটটা যদি লবণ দিয়া ভাজ্যা দিই, কলজাটা ধর এটা খা, এদের এটার পরে ভালো লাগতো না। কারণ কিছু কিছু মানুষের জীবনে কোনোদিন তুমি কি করতে পারবা না, সন্তুষ্ট করতে পারবা না। বুঝতে পারছো? এটা আমি নিজেও জানি। আচ্ছা, এরপরে আসো, কৃষি সুমারির একটা স্লোগান করো। হ্যাঁ, আমার অনেক স্টুডেন্ট আমাকে প্রায় সময় বলে কমেন্টে, তোমাদের এখানে বলে স্যার আমি কৃষি সুমারি করছি। আমার শুনতে খুব ভালো লাগে। কোন একটা কাজের মধ্যে এঙ্গেজ থাকা এটা খুব ইম্পর্টেন্ট। কৃষি সুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। কৃষি সুমারি সফল করে সমৃদ্ধ কি গড়ি? বাংলাদেশ গড়ি। ছোট্ট একটা কারেকশন বলি, সেটা হলো 2019 সালে সারা দেশে পঞ্চমবার না ষষ্ঠবার, আমি পঞ্চমবার বলছিলাম, ষষ্ঠবারের মতো কি হয় কৃষি সুমারি হয়। 2000 কত সালে? 19 সুমারি। 2008 সাল পর্যন্ত 5 বার, আগের স্লাইডে ছিল। আর ষষ্ঠ হয় 2000 কত সালে? 19 সালে। তার মানে আমাদের কৃষি সুমারি কত সাল পর্যন্ত হয়? 2019 সাল পর্যন্ত হয়। ক্লিয়ার কিনা? এবার আসো জুম চাষ। পাহাড়ি এলাকায় তোমার পাহাড়ি এলাকায় তোমার যে চাষ হয় এটাকে জুম চাষ বলে। ফসলের যে চাষ হয় এটাকে জুম চাষ বলে। আমার কাছে খুব অবাক লাগে ভাই, যারা পাহাড়ে থাকে আই অলওয়েজ রেসপেক্ট দেম, বিকজ দেয়ার লাইফ ইজ সো মাচ চ্যালেঞ্জিং। এবং তারা আমাদের দেশের ইকোনমিতে অনেক বড় একটা ভূমিকা রাখে। এবং তারা ন্যাচারাল একটা পরিবেশে বসবাস করে। আই অলওয়েজ রেসপেক্ট অল অফ দেম। এবং এই যে পাহাড়ে জুম চাষ করে, তুমি সমতল ভূমিতে চাষ করা আর পাহাড়ে চাষ করা কত ডিফিকাল্ট। আমার মনে আছে আমি নভেম্বর মাসে রাঙামাটিতে বাস দিয়ে যাচ্ছিলাম। তো আমার ছেলে আমাকে প্রশ্ন করতেছে যে বাবা ওরা কি করে। তা আমি বললাম যে ওনারা হচ্ছে তোমার চাষ করে। বলে বাবা ওনারা পড়ে যাবে না? আমি বললাম না বাবা, এটাকে দক্ষতা বলে। মানে তুমি চিন্তা করে দেখো, যে ওনারা যখন উপর থেকে নিচে চাষ করে, তুমি আমি হইলে ঠ্যাং বাইঙ্গা মস্কাইয়া ফা শেষ। আর ওরা ওইখানে সুন্দর করে বসে বসে কি করে? চাষ করে, ফসল বনে পাহাড়ের গায়ে। ঠিক আছে, এটাকে জুম চাষ বলে। এটাকে কি বলে? জুম চাষ। সো উপজাতিরা বছরে 2 বার জুম চাষ করে। উপজাতিরা বছরে কি করে? 2 বার জুম চাষ করে। উপজাতি বা আদিবাসীরা বছরে কয়বার জুম চাষ করে? 2বার। ক্লিয়ার কিনা? ওকে। এরপরে আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি কৃষি খাতের অন্তর্ভুক্ত? বলো, নিচের কোনটি কৃষি খাতের অন্তর্ভুক্ত? বলো, নিচের কোনটি কৃষি খাতের অন্তর্ভুক্ত? উত্তর দাও, না পারলেও কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। দেখি না পারলেও উত্তর দাও, দেখি পারো কিনা। হ্যাঁ, সবার সাথে কথা বলবো আলামিন, পরে, এখন না, এখন আগে পড়াই নেই, তারপরে কথা বলবো ইনশাল্লাহ। গল্প গুজব হবে সবার সাথে। ভেরি গুড, এক্সিলেন্ট। উত্তর হবে দুটোই, মৎস্য এবং কৃষি বনজ দুটোই হবে, উত্তর হবে এটা। ভেরি গুড। ঠিক আছে, আমাদের এখানে একটু কারেকশন আছে, আমি আর শেষ সময় কারেকশন করি নাই, ক্লাসের আগে এখানে দিছি, এটা হবে না, উত্তর হবে দুটোই। তোমাদেরটা রাইট। আচ্ছা, কৃষিকাজে ভর্তুকির পরিমাণ দিন দিন বৃদ্ধি পায়, এটা দরকার নাই।
কারণ কি পৃথিবীর সব জায়গায় কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয়, একটা মাত্র কারণ ভর্তুকি না দিলে কৃষিকে, চীনে সবচেয়ে বেশি ভর্তুকি দেয়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড মানুষ চাষ থেকে দূরে সরে যাচ্ছে। সো পৃথিবীর সব দেশ ভর্তুকি বেশি দেয় শুধুমাত্র চাষটাকে কি করার জন্য, কন্টিনিউ করার জন্য। ক্লিয়ার কিনা? অর্থকরী ফসল। এখন আমাকে অনেক ছেলে মেয়ে বলে, স্যার ধান অর্থকরী ফসল না কেন? বেটা ধান তো আমরা নিজেরা খাইয়াই শেষ করতে পারি না, ভাত। ঠিক আছে, তো এটা অর্থকরী ফসল হবে না? এটা অর্থকরী ফসল হবে না। ঠিক আছে, অর্থকরী ফসল হবে যেটা বেচে টাকা পাওয়া যায়। কোনটা বেচে টাকা পাওয়া যায়? যেমন ধরো এই যে পাট, পাট বিক্রি করে টাকা পাওয়া যায়। পাট গবেষণা কেন্দ্র ঢাকার কোন জায়গায়? শেরে বাংলা নগরে। পাট গবেষণা কেন্দ্র কোথায়? ঢাকার শেরে বাংলা নগরে। চা গবেষণা কেন্দ্র কোথায়? শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল আমার খুব প্রিয় একটা জায়গা, খুবই প্রিয় জায়গা। আমি প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গলে যাই ঘোরার জন্য, কিন্তু এবছর যাইতে পারি নাই। ঠিক আছে, যাওয়ার আর সম্ভাবনা নাই, তবে আগামী মাসে হবিগঞ্জ যাব। শ্রীমঙ্গল, হবিগঞ্জ আমার খুব ভালো লাগে, সবুজ চায়ের মতো জায়গা, দেখলে কি সুন্দর ভালো লাগে, তাই না? তোমরা যদি কেউ ঢাকা থেকে ট্রেনে যাও, ট্রেনে সিলেট যাবা, দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ঢাকা থেকে যখন তুমি ট্রেনে যাবা, সিলেটে যাবা, ভালো আছিস, সো ট্রেনে যাবা, তখন তোমার কাছে প্রচন্ড পরিমাণ দেখবা ভালো লাগবে, ঘুরবা প্রচুর পরিমাণে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন জানো? আল্লাহ বলছে তোমরা প্রত্যেকটা জায়গায় ঘুরো, পবিত্র কোরআনে আছে, আমার নিদর্শনগুলো দেখো এবং আমাকে তোমরা অনুভব করো, আমার সৃষ্টি সম্পর্কে দেখো। এবং সফর করলে, আমার ওস্তাদ আমাকে বলছিল, আমার হুজুর আমাকে বলছিলেন ওস্তাদ, যে যত জায়গা ঘুরবা তত বাবা জ্ঞান অর্জন করবা। আমার ওস্তাদে আমারে বলছিল সেই ছোটবেলায়, আমি এখন এটা আমার মনে আছে, মক্তবে বলছিল আমাকে। ঠিক আছে, এটা আমিও তোমাদেরকে বললাম, এটা আমার কথা না, আমার ওস্তাদের কথা। রেশম গুটি পোকা, রেশম চাষ কোথায় হয়? রাজশাহীতে হয়। মেয়েদের একটা শাড়ি আছে, এটাকে তোমরা বলতে পারবা ভালো, রেশম গুটি পোকা দিয়ে হয়, এটাকে বলা হয় রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্ক, এই রাজশাহী সিল্ক শাড়িটা রেশম গুটি পোকা দিয়ে। এটা কেমন রে, ভালো শাড়ি না খারাপ শাড়ি? আমার তো শাড়ি সম্পর্কে আইডিয়া নেই। ঠিক আছে, সো এই রাজশাহী সিল্কটা খুব বিখ্যাত, রেশম গুটি পোকা। ঠিক আছে, আচ্ছা ইক্ষু, ইক্ষু মানে আখ, ঈশ্বরদী পাবনাতে হয় বেশি। ইক্ষু মানে আখ। অনেক অনেক জায়গায় কুইশ্বর বলে, অনেক জায়গায় কুইশ্বর বলে। হ্যাঁ, ভালো শাড়ি বলতেছে অনেকে, তার মানে এটা ভালো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তুলা গবেষণা কেন্দ্র। আপনারা 90% এটা যশোর দেন, আল্লাহ জানে কেন যশোর দেন আপনারা, আমি জানি না। যশোর তুলা চাষের জন্য বিখ্যাত, বাট তুলা সবচাইতে বেশি হয় ফার্ম গেটে। কোথায় হয়? ফার্ম গেটে। আবার মজার ব্যাপার শোনেন, রাবার আপনারা কক্সবাজার দেন, রাবার কোথায়? ঢাকায়। এই দুইটা ভুল করেন না, আপনারা 90% এটা ভুল করেন। তুলা হইলে ফার্ম গেট হবে, রাবার হইলে কোথায় হবে রে ভাই? ঢাকায় হবে। রাবার হইলে কোথায় হবে? ঢাকা। তামাক হইলে রংপুর। তামাক কোথায়? রংপুর। ঠিক আছে, ধান বেশি জয়দেবপুরে। ধান বেশি কোথায়? জয়দেবপুরে। মানে ধান গবেষণা কেন্দ্র কোথায়? জয়দেবপুরে। তবে ধান বেশি উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়। ধান বেশি উৎপাদন হয় কোন জেলায়? ময়মনসিংহ জেলায়। তুলা ফার্মগেট, রাবার ঢাকা, তামাক রংপুর, ধান কোথায় বলবো আমরা? জয়দেবপুর। একবার রিডিং পড়ে নেই, একবার রিডিং পড়ে, আজকে ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে ইনশাআল্লাহ। একবার রিডিং পড়ে নেই, আমরা যাতে 4টা অপশন দেখলে বলতে পারি কোনটা পরীক্ষা, মানে উত্তর এটা, এতটুকু যাতে আমরা পারি। মুখস্থ না থাকলে আমরা যাতে এতটুকু পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো গম গবেষণা কেন্দ্র দিনাজপুর। গম গবেষণা কেন্দ্র কোথায়? দিনাজপুরে। কলা গবেষণা কেন্দ্র ঢাকা। আমি একটা জিনিস বুঝলাম না, ঢাকা শহরে আমি যতদিন কলা কিনতে গেছি বাসার জন্য, ততদিন কয় ভাইজান এটা নরসিংদীর কলা। মানে বাংলাদেশের অন্য কোনো জেলাতে মনে হয় ঢাকা কলা হয় না, যে কলাই কিনতে যাই হেটাই কয় নরসিংদীর কলা। তার মানে কি বাংলাদেশে সবচেয়ে বেশি চলে নরসিংদীর কলা, মানে অন্য কেউ কলা হয় না? কলা হয় না। নরসিংদী কলা চাষের জন্য বিখ্যাত। আর আমাদের দেশে তো, মানে আমাদের দেশ তো একটা অদ্ভুত, মানে কি কমো, 2 নম্বরের আখড়াখানা হলো আমাদের দেশ। দেখা গেছে ভালো অন্য জায়গার কলা হয় না, নরসিংদীর কলা খেয়ে বেঁচে দিচ্ছে। আমি কেমনে কইতাম এটা কোন দেশের কলা? ঠিক আছে, এটা তো বোঝার কোনো কি নাই, উপায় নাই। আমি একবার ওই যে তোমাদের ময়মনসিংহ এর একটা ইউনিভার্সিটি আছে, ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটি, ওইখানে হচ্ছে তোমার ওই যে ছাত্র ইউনিয়নের লিটন নন্দী, ওই যে হাত ভেঙে গেছে, যে একবার ওই যে মেয়েদের সেভ করতে গিয়ে যে 21-এর কি কি জানো একটা ঝামেলা হয়েছিল না, অনেক বছর আগের ঘটনা। তো আমার খুব ক্লোজ ছোট ভাই, তো আরো কয়েকজন সহ, আমার ফ্রেন্ড অয়ন্টন সহ ময়মনসিংহ ত্রিশাল কবি নজরুল ইউনিভার্সিটি দিয়ে ঘুরতে গেছি। আরো ধরো 15-16 বছর আগের ঘটনা, ঘুরতে গেছি। এখন লিটন দেখে বলে কি, ভাই কদবেল, এটা দেশি কদবেল, এরকম কদবেল জীবনে ঢাকা শহরে কোথাও পাইতেন না, আপনি এই কদবেল এখানে খান। আমি সব কদবেল মদবেল খাই না, তোর খাইতে মন চাইলে তুই খা। ঠিক আছে, আমি কদবেল খাইতাম না। এখন সে কি করছে, কদবেলটা নিছে, নিয়া বলে ভাই অসাধারণ কদবেল, খাইতে আসতে আর কইতে আসতে, কয় এরকম কদবেল আপনি পাবেন না কোথাও ঢাকা শহরে। এইবার আমি বললাম তুই খা ভাই, তোর কদবেলের বিল আমি দিব, তাও কদবেলের মার্কেটিং তুই বন্ধ কর। ঠিক আছে, এরপরে
কিছুক্ষণ পরে টাকা যখন আমি দিলাম কদবেল আলারে, আমার বন্ধু বান্ধব সবগুলা কদবেল খাইলো। রিটার্ন বলতেছে আপনার গাছের কদবেল না চাচা, অনেক ধন্যবাদ, এত ভালো লাগছে বলার মতো না। চাচা বলে বাজান এটা আমি ঢাকার কারণ বাজার থেকে কিনে আনছি। তাহলে চিন্তা করো অবস্থা। মানে এতক্ষণ যে এই কদবেল নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, ওই মুরব্বী একবারও কয় নাই যে এটা আমার এলাকার কদবেল না, ঢাকা থেকে কিনে আনছি। তাইলে বুঝো বাংলাদেশের মানুষের সততা কোন জায়গায়। বুঝতে পারছো? ওকে, এরপর আসো আম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এবার তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। বাংলাদেশের একটা জায়গা আছে কানসাট, তোমরা আসো নাকি কেউ কানসাটের? কানসাট জায়গাটা নিয়ে কিন্তু বহুত আলোচনা চলে, বহুত আলোচনা চলে কানসাট জায়গাটা নিয়ে। এখন একজন আমারে বলতেছে স্যার আপনি একটু সাইডে দাঁড়ান। কেন রে বাবা, আমার কি চেহারা সুরত খারাপ? এখানে দাঁড়াইলে অসুবিধা কি? ঠিক আছে, স্যার একটু সাইডে দাঁড়ান, স্যার একটু বামে দাঁড়ান, স্যার একটু পিছনে দাঁড়ান। স্যার কি রিমোট 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 কন্ট্রোল দিয়ে চেঞ্জ করা যায় নাকি স্যারকে? ঠিক আছে, কানসার্ট নিয়ে বলতেছি। কানসার্ট নিয়ে প্রশ্ন যখন পরীক্ষা আসতেছে, তখন আমাকে একজন বলে যে ভাই কানসার্ট মানসার্ট পড়াইয়েন না, এগুলা আসবে না। আমি বলছিলাম আসতে পারে, সাধারণ জ্ঞানে আসার সম্ভাবনা অনেক বেশি, যেটা বেশি আলোচনা হয় সেটার কাছাকাছি কিছু একটা আসে। ঠিক আছে, সো না আমি মনে কষ্ট পাই না, মজা করছি তোমাদের সাথে। সো এই জন্য কানসার্ট যেটা, সেই কানসার্ট কিন্তু পরীক্ষায় আসছে। কানসার্ট কোন জায়গায়? কোন জায়গায় বাংলাদেশের সবচেয়ে বেশি আমের সবচেয়ে বড় আমের বাজার? এটা হবে কানসার্ট। এটা হবে কি কানসার্ট? কোথায় রে? চাঁপাইনবাবগঞ্জ। সবচাইতে বেশি কানসার্টে। তার মানে আমরা এটা বুঝলাম যে এটা পরীক্ষা আসে। আচ্ছা, মশলা গবেষণা কেন্দ্র বগুড়াতে মশলা। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, বলো তো দেখি তোমরা পারো কিনা। পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় কোন জেলায়? বলো, পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় কোন দেশে? সরি তুকু, কোন দেশে সবচেয়ে বেশি মশলা হয় পৃথিবীতে? বলো, পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি মশলা হয়? তো আমাদের সুমাইয়া কানসার্টের কোন দেশ কইছি বেটা, বাংলাদেশ না। বাংলাদেশ দিতেছে। একজন লেখছি ঈশ্বরদী, ঈশ্বরদীতে তো কলা হয়। কোন দেশে বেশি মশলা হয়? একজন লেখছে তুকু, তুকু কোন দেশ? এটা তো আমি জীবনে শুনিনি, তুকু নামে কোনো দেশ তো পৃথিবীর ভিতরে নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় কোন দেশে? 90% দিচ্ছে ইন্ডিয়া। একজন লেখছে বরিশাল। বরিশাল কি কি দেশ? এটা কি আলাদা স্টেট একটা? বরিশাল আর নোয়াখালীর লোক অলওয়েজ মনে করে তারা বাংলাদেশের বিখ্যাত, তারা ছাড়া আর কেউ বিখ্যাত না। কিছু হইলে বরিশাল আর নোয়াখালীর লোক এটা বলে। আমার আম্মা তো মাঝে মাঝে মনে করে নোয়াখালী হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর কোনোটা না, এরকম আর কি। মাঝে মাঝে আমি বলি বাসার মধ্যে এগুলো নিয়ে। ভারত বাদ দিয়া বলা, আল্লাহ রক্ত আর ভারত দিস না রে বাপ। ভারত বাদ দিয়া অন্য কোনোটা দাও, ভারত হবে না। ঠিক আছে, শেষ। আর ভারত দেখতে দেখতে আমি পাগল হয়ে যেতেছি উত্তর দেখতে দেখতে। কোনটা হবে? কোনটা হবে? ভারত বাদ দিয়া। ইয়েস, ফার্স্ট উত্তর দিছে আলামিন, শ্রীলঙ্কা। এটার উত্তর জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা হয় শ্রীলঙ্কাতে। পৃথিবীতে সবচাইতে বেশি মশলা হয় হচ্ছে শ্রীলঙ্কাতে। সবচাইতে বেশি, নামের শেষে লঙ্কা আছে না? শ্রীলঙ্কা পৃথিবীর সবচেয়ে বেশি। এখন ইয়াসিনও বলতেছে শ্রীলঙ্কাতে। ইয়াসিন আমি শিওর, আমারটা শূন্য হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মশলা আছে শ্রীলঙ্কাতে, মশলা হয়। ক্লিয়ার কিনা? আরেকটা প্রশ্ন আসে, কিছুদিন আগে ইকোনমিক ভাবে খুব খারাপ কন্ডিশনে পড়ছে শ্রীলঙ্কা। আমি জানি না আমাদের অবস্থা কি হয়। আমাদের তো যে পরিমাণ লোন, আমরা রাস্তাঘাট করতেছি, খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ, প্রচুর রাস্তাঘাট আমরা করব। হ্যাঁ, কিন্তু আমাদের তো যে অবস্থা আসতেছে। একজন লেখছে শ্রীলঙ্কার মানুষ বেশি মশলা খায় বলে গায়ের রং কালো। তো আমার গায়ের রং তো কালো, আমি কি বেশি মশলা খাই? কোত্থেকে যে তোমরা এগুলো বাইর করো মানুষের গায়ের রং নিয়ে। ঠিক আছে, পূর্ণিমা বড়াল বলছে স্যার আমার ছেলে বলছে শ্রীলঙ্কা। ভেরি গুড, তোমার ছেলের দ্বারা সাধারণ জ্ঞান হবে, আমি দোয়া করি তোমার ছেলে জীবনে বড় হোক। ওকে, এবার আসো, এটা তো বলছি। এবার ভুট্টা দিনাজপুরে, ডাল ঈশ্বরদীতে, তৈল বীজ খামার বাড়িতে। তৈল বীজ একটু পরে পড়াবো, আছে, আমি এটার জন্য শীট দিচ্ছি, এটা টেনশন করার কারণ নাই। আলু হচ্ছে রংপুরে, এগুলো সব সেম। আলু হচ্ছে রংপুরে। পাট, পাটের ক্ষেত্রে একদম সহজভাবে বলে দিই, এখানে 19টা পণ্য হবে। একবার রিডিং পড়ো, একবার রিডিং পড়ো। দেখছো, পাট চলে না।
পাট কিন্তু অনেক বড় অর্থকারী ফসল। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট হয় কোন জেলায় জানো? 19টা পণ্যের ভিতরে পাটের ব্যবহার বাধ্যতামূলক করছে, এবং 6টা পণ্যের মোড়কে মোড়ক মানে প্যাকেটে বাধ্যতামূলক। আর পরিবহন মানে পাটের বস্তা দিয়া বাইন্দা টাইন্দা তারপরে পরিবহন করবে। ঠিক আছে, এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে সবচেয়ে বেশি পাট হয় ফরিদপুর জেলায়। সবচেয়ে বেশি পাট হয় ফরিদপুর জেলায়। এখানে অনেকগুলা প্রশ্ন আছে, একটু খেয়াল করি সবাই, একটু সবাই ভালো মতো স্ক্রিনে খেয়াল করি। এটা আমি লেখার জন্য সময় দিব, স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিব, একটু কষ্ট করে দেখো এই জায়গাটা। দেশের সর্বাধিক পাট উৎপাদন হয় ফরিদপুরে, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, পাট ও সুতার মিশ্রণে এক ধরনের কাপড় হয়, এটার নাম কি? জুটন, এটা 2 নাম্বার প্রশ্ন। পাট ও সুতার মিশ্রণে কোন কাপড় হয়? এটা হলো জুটন। আচ্ছা, এরপর বলি পাট ও সুতার অনুপাত কত থাকে জুটনে? 70:1। 70 ভাগ পাট ও কত ভাগ তুলার সমন্বয়ে জুটন হয়? আমরা বলবো 30 ভাগ। এই প্রশ্নটা পরীক্ষায় আসা, 3 নাম্বার প্রশ্ন। তার মানে একটা বিখ্যাত কাপড় আছে যেটার নাম হলো জুটন, যেটা হলো 70 ভাগ পাট এবং 30 ভাগ তুলার সমন্বয়ে তৈরি হয়। সো এখানে প্রশ্ন আসে জুটন কি? আমরা বলবো জুটন এক ধরনের কাপড়। পাটের তৈরি কাপড় কোনটা? জুটন। নিচের কোনটি জুটনের অন্তর্ভুক্ত? পাট ও সুতার অনুপাত কত? এটা আসে পরীক্ষায়। জুটনের আবিষ্কারক খুব গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ সাহেব, এটাও পরীক্ষায় আসে। 4 নম্বর প্রশ্ন। একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ না 4 মণ? একটি কাঁচা গাইটের পাটের ওজন কত? 4.5 মণ। কয়টা হলো রে ভাই? 5টা কোশ্চেন। এই 5টা কোশ্চেন পরীক্ষায় আসে। একটু কষ্ট করে সবাই লিখে নেই বা একটা স্ক্রিনশট দিয়ে নেই। চম্পা কলি স্যার, আমার কমেন্ট কি দেখা যায়? ইয়েস, দেখা যায় বোন, তোমার কমেন্ট দেখা যায়। লেখা শেষ হলে একটু ডান লিখো। কাঁচা পাটের গাইড কি বুঝাই দিচ্ছি, আগে তোমরা একটু লিখে নাও, বুঝাই দিচ্ছি। আসাদ, লেখা শেষ হলে একটু ডান বা ওকে লেখো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। থ্যাংক ইউ আশিক মাহমুদ। আচ্ছা, কাঁচা পাটের গাঁট মানে কি? আরে বেটা দেখো না, ওই যে পাট উঠাইয়া ধুইয়া মুইয়া শুকাইয়া কাঁচা পাট এটারে বাইন্দা রাখে না, বাইন্দা এই যে ট্রাকের মধ্যে মেলা মারে দেখো না, বা বস্তার ভিতরে ঢুকায়, এগুলোকে কাঁচা পাট বা গাইটের বলে। এটা 3.5 মণ কাঁচা কাঁচা গাইটের পাট। ঠিক আছে, আচ্ছা। এবার আসো চা। চা খাইতে কার কার ভালো লাগে না, এরকম আছো কেউ? চা আমার খুবই ফেভারিট একটা জিনিস, অসাধারণ একটা জিনিস মনে হয় আমার কাছে চা। চা অসাধারণ। তোমরা জানো আমাদের দেশ সর্বপ্রথম চট্টগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয়, বাট সিলেটে প্রচুর পরিমাণে কি হয়, চা বাগান আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু ছোট্ট কারেকশন আছে। বর্তমানে কুমিল্লার লালমাই পাহাড়ে চা চাষ শুরু হয়েছে। আমাদের এখন চা বাগানের সংখ্যা 168টা। দিন যত যাচ্ছে চা বাগানের সংখ্যা তত বাড়ছে। 168টা কি চা বাগান। পঞ্চগড়ে একটা চা বাগান আছে, যে চা বাগানকে বলা হয় অর্গানিক টি। অর্গানিক টি জানো কি? আমি অর্গানিক পরীক্ষা ফার্স্ট হয়েছি বাংলাদেশে একবার। অর্গানিক জিনিসটা কি তোমাদেরকে বলি। অর্গানিক হলো খুব সিম্পল। অর্গানিক হচ্ছে, ধরো তোমার বাড়ির মধ্যে তুমি একটা পেঁপে গাছ লাগাইলা, কোনো সার দাও নাই, কিচ্ছু দাও নাই, কোনোদিন এটার মধ্যে কিচ্ছু দাও নাই, শুধু নর্মালি পানি ঢালছো গাছটা বড় হওয়া পর্যন্ত। যখন গাছটা ফল দিবে, সেই ফলটা হলো অর্গানিক ফল। কোনো কীটনাশক দাও নাই, কোনো কিচ্ছু দাও নাই, ফল ভালো হওয়ার জন্য কিচ্ছু দাও নাই, এটাকে অর্গানিক ফল বলে। অর্গানিক গরুর মাংস আছে, এটা মানে কি জানো? যে গরুরে কোনো ইনজেকশন কোনো কিছু দেওয়া হয় নাই, যে গরু হচ্ছে তোমার খেতে খায়া টায়া নর্মালি বড় হয়, এটাকে অর্গানিক গরুর মাংস বলে। যে ফসলে, যেমন ধরো আমাদের আলু খেতে বাড়িতে কিছু আলু বড় হয়, কিছু আলু ছোট হয়। এই আলু বড় বা ছোট হয় কেন? কারণ কোনো কীটনাশক বা কোনো কিছু দেয় না, ওইটাকে অর্গানিক আলুর ক্ষেত বলে। অর্গানিক হইলে যেটা হয় যে ফসলের সবসময় সাইজ এক থাকে না, একটা এক এক সাইজের হয়, এটাকে অর্গানিক বলে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এটা হলো অর্গানিক। যাদের অর্গানিক সম্পর্কে ধারণা নাই তাদেরকে বলছি, বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অবস্থিত, 1977 সালে। ঠিক আছে, সারা ওয়ার্ল্ডের মাত্র 2% চা বাংলাদেশে হয়। শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র অবস্থিত। কোথায় অবস্থিত? শ্রীমঙ্গলে। ঠিক আছে, এটা একবার রিডিং পড়ো, জাস্ট একবার রিডিং পড়ো।
চা বাগানের সংখ্যা 168টা, ঠিক আছে। কুমিল্লা যোগ হবে, কুমিল্লা একটা হবে, ঠিক আছে। এটা তোমাদের শীটে দেওয়া আছে, এখান থেকে দেখার দরকার নেই। পঞ্চগড়ে চা বাগান তোমাদেরকে বলছি, অর্গানিক চা চাষ হয় 2000 সাল থেকে শুরু হয় অর্গানিক চা। তামাক দেখো, তামাক কোথায় হয় বেশি? রংপুরে, এটাও আমরা পড়াই দিছি। এর বাইরে এটা পড়বা শুধু। সুমাত্রা ম্যানিলা হলো উন্নত জাতের তামাকের নাম, এটা পড়লেই হবে। সুমাত্রা ম্যানিলা হলো উন্নত জাতের তামাকের নাম, এটা পড়লে হবে, ঠিক আছে। সুমাত্রা ম্যানিলা, আর কিচ্ছু লাগবে না। তামাক বেশি হয় রংপুরে, সুমাত্রা ম্যানিলা হচ্ছে উন্নত জাতের তামাকের নাম, এর বাইরে আর কিচ্ছু লাগবে না, সুমাত্রা ম্যানিলা। হ্যাঁ, রেশম, রেশম বললে ভাই একদম সহজভাবে বলে দিই, কোনো ডান বাম নাই, তোমাদের একটাই আসবে পরীক্ষাতে, রেশম মানে রাজশাহী। রেশম বোর্ডও রাজশাহীতে, রেশম মানে রাজশাহী। রেশম চাষকে ইংরেজিতে সেরিকালচার বলে, আমাদের সামনে আসে, দিছি আমি সামনে একটা স্লাইডে। রেশম কাজকে সেরিকালচার বলে, রেশম কে ইংরেজি চাষকে সেরিকালচার বলে, রেশম চাষকে সেরিকালচার বলে। আর রেশম রিলেটেড যা পাবো সব আমরা রাজশাহী দিয়ে দিব, শেষ, ভেজাল শেষ পরীক্ষার হলে। রেশম কোথায় চাষ হয়? রাজশাহী। রেশম বোর্ড কোথায়? রাজশাহীতে। অনেক জায়গায় হয়, যেমন দিনাজপুর, বগুড়া, রংপুর, ওগুলা লাগবে না, বেশিরভাগ রাজশাহীতে হবে। রাবার, যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় সেখানে রাবার বেশি হয়। যেমন দেখো এখানে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের রামু নামক জায়গায় রাবার চাষ করা হয়। আমাদের ফেনী জেলার তোমার হচ্ছে পশুরামে এখন রাবার চাষ করা হয়। অনেকে বলো স্যার রাবার জিনিসটা কি? আমরা টাকা পয়সা বান্ধি যে ব্যান্ড আছে না, বাচ্চারা ইলাস্টিকের প্যান্ট পরে না, হ্যাঁ, তারপরে আমরা বিভিন্ন পায়জামা ইলাস্টিকের প্যান্ট পরি না, এগুলো হলো রাবার। গাছের ছাল ছিলে সেটার থেকে সাদা কষ বাইর করে সেটাকে রিফাইন করে হচ্ছে তোমার কি করে, রাবার চাষ করে, ঠিক আছে। যদি ইউটিউবে দেখে নিও, যদি কারো দেখার ইচ্ছা হয় ওইখান থেকে দেখে নিও। বাংলাদেশের 16টা সরকারি মানে 16টা রাবার বাগান আছে। তবে তোমাদেরকে একটা ঘটনা আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি ট্রেনে কক্সবাজারে যাও, কক্সবাজার থেকে আসার সময় দেখবা প্রচুর সংখ্যক জায়গা খালি, প্রচুর জায়গা খালি দেখবা। যারা কক্সবাজার থেকে ট্রেনে আসো নাই যাও, কারণ আমাদের দেশে তো আল্লাহ রাস্তায় কোনো একটা জিনিস যদি বানায়, এটার পাশে দিয়া দোকান উঠতে 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 কোনো সৌন্দর্যতা আর দেখার কি নাই। আগে আমরা নোয়াখালী থেকে যখন ঢাকায় আসতাম, তখন চারপাশ, আজকে থেকে 20-25 বছর আগে, চারপাশ খালি সবুজ, দেখলেও মনটা ভালো হয়ে যেত বাড়িতে যাওয়ার সময়। আর এখন যখন আসি তখন চারপাশে দোকান ছাড়া আর কোনো কিছু দেখা যায় না, ঠিক আছে। এখন যদি, যেহেতু রেল সদ্য হয়েছে, যদি রেলে ভ্রমণ করো ভালো লাগবে, দেখে মজা পাবা। তবে আমাদের যেটা সমস্যা হচ্ছে 10 ঘন্টা অনেকে রেল জার্নি করার যাদের এক্সপিরিয়েন্স নাই ওদের একটু খারাপ লাগে। মানে যারা হচ্ছে ধরো আমাদের, যেমন ধরো ঢাকা থেকে আমাদের বাড়ি খুব কাছে, বেশিক্ষণ সময় লাগে না, এদের এরকম যারা আছে ওদের রেলে 10 ঘন্টা 12 ঘন্টা বসে থাকতে কষ্ট হয়, ঠিক আছে। এটা একটা জিনিস আর কি, যেটা আমি অনেকের থেকে ফিডব্যাক পাইছি। তুলার জন্য বলে ফেলছি বাপ, এটা নিয়ে আর বলবো না। তুলা হচ্ছে, হ্যাঁ, রাবার বাগানের সংখ্যা 17টা হবে, 16টা না, একটু কারেকশন আছে। রাবার বাগানের সংখ্যা 17টা হবে, একটু কারেকশন আছে, 17টা, রাইট। আমরা সিটেও দিচ্ছি 17টা। রাবার বাগানের সংখ্যা 17টা হবে। কয়টা হবে? 17টা হবে রাবার বাগানের সংখ্যা। ওকে। তুলা মানে যশোর, তুলা মানে যশোর, এটার বাইরে আর কিছু মনে রাখা লাগবে না, ঠিক আছে। এবার আসো, নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? উত্তর দাও। নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয়? পিঙ্কি 17টা দিবা, মোস্তফা 17টা দিবা। নিচের কোনটি বাংলাদেশের অর্থকরী ফসল নয় বলো, দেখি পারো কিনা। ভেরি গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড। অর্থকরী ফসল নয় ধান, হয়েছে, ভেরি গুড। 1975 সালে ইরাটন 24 ধান উদ্বোধন করে কে? এটা হলো ব্রি, এটা করে হচ্ছে কৃষি তত্ত্ব সেবা না, ব্রি, ব্রি করে, ব্রি করে, ঠিক আছে, ব্রি করে, ব্রি, এই ব্রিটা করে। হ্যাঁ, ধান, সহজ কথা বলে দেই, পেঁচানোর দরকার নাই। দেশের 80% জমিতে ধান হয়। ধান উৎপাদনে বিশ্বে আমাদের অবস্থান হচ্ছে চতুর্থ। এবার এটা একটু পড়ো, তারপর আমি আলোচনা করতেছি। এটা একটু পড়ো, তারপরে আমরা আলোচনা করতেছি। আমরা হইলাম চতুর্থ ধান উৎপাদনকারী দেশ বিশ্বের। এরপরে আমি আলোচনা করতেছি, এখানে অনেক কিছু লেখাবো। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস লেখাবো তোমাদের। প্রথম যে বিষয়টা আসবো, 4 ধরনের ধান আছে আমাদের দেশে, 4 ধরনের, আমন, আউশ, বোরো, ইরি। এটা কেউ ভুল করে না পরীক্ষা, স্টুডেন্টরা ম্যাক্সিমামই পারে। আমন, আউশ, বোরো, ইরি। সবচেয়ে বেশি কোন ধান হয়? বোরো ধান। ধান উৎপাদনে বিশ্বে প্রথম কে? চীন। আলু উৎপাদনেও এখন বিশ্বে প্রথম চীন। আলু, আলু উৎপাদনেও বিশ্বে এখন প্রথম চীন। ধান উৎপাদনেও চীন। চাল রপ্তানিতে বিশ্বে প্রথম থাইল্যান্ড। চাল রপ্তানিতে বিশ্বে প্রথম কে? থাইল্যান্ড। তাহলে 4 ধরনের ধান হয়, আমন, আউশ, বোরো, ইরি। সবচেয়ে বেশি ধান উৎপাদন করে চীন, সবচেয়ে বেশি রপ্তানি করে কে রে ভাই? থাইল্যান্ড। এইবার আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লিখে দিব, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র
রাইস রিসার্চ ইনস্টিটিউট গাজীপুর, এটা পড়ানোর কিছু নাই, অলরেডি ক্লাসের শুরুতে বলছি তোমাদের। এটা ধান গবেষণা কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্র দুইটাই গাজীপুরে, অলরেডি বলছি। সবাই একটু খাতা কলম নাও, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লেখাবো, উন্নত জাতের ধানের নাম লেখো। খাতা খাতা নাও, খাতায় লেখো উন্নত জাতের ধানের নামগুলো লেখাই তোমাদের। লেখো উন্নত জাতের ধানের নাম, উন্নত জাতের ধানের নাম। আগে লেখাচ্ছি, তারপরে বুঝাই দিব কি লেখাইছি। উন্নত জাতের ধানের নাম, ঠিক আছে? ওকে। নিয়ামত গাজী, ময়না মণি ও মুক্তা এমবিবিএস করার আশায় প্রগতির টাকায় চান্দিনা থেকে ইরান যায়। নিয়ামত গাজী ময়না মণি ও মুক্তা এমবিবিএস করার আশায় প্রগতির টাকায় চান্দিনা থেকে ইরান যায়। এবার আসলে এখানে একটু দেখি আমরা কি কি জিনিস হইতে পারে। আগে লেখো, তারপর আমি বলতেছি। আগে লিখে নাও উন্নত জাতের ধানের নাম। আচ্ছা, শেষ। দেখো, নিয়ামত একটা ধানের নাম, গাজী একটা ধানের নাম, ময়না একটা ধানের নাম, মণি একটা ধানের নাম, মুক্তা একটা ধানের নাম, প্রগতি একটা ধানের নাম, চান্দিনা একটা ধানের নাম, ইরান দিয়ে হয় ইরাটম, ইরান দিয়ে ইরাটম একটি ধানের নাম, ইরাটম ম, এটা হলো ম। ইরাটম একটা ধানের নাম। এইবার তোমাদেরকে বলি, এমতে হবে মোহিনী, বৃতে হবে বৃষাইল, বিতে হবে বিপ্লব, এসতে হবে সুফলা। ঠিক আছে? মোহিনী, বৃষাইল, বিপ্লব, সুফলা, চারটা হচ্ছে আমাদের ধান। ঠিক আছে, এই চারটা হলো আমাদের ধান। এবার আমি বুঝাই দিব প্রশ্ন কিভাবে আসবে। এইবার তোমাদেরকে একটা বিষয় বলি, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে। ইরাটম এক নিচের কোনটি উন্নত জাতের ধানের নাম? অপশনে ইরাটম থাকতে পারে, সুফলা থাকতে পারে, নিয়ামত থাকতে পারে, মুক্ত থাকতে পারে, ময়না থাকতে পারে। আমরা কিভাবে বুঝবো? আমরা এই টেকনিকটার উপরে ফেলে বুঝে ফেলবো যে এটা হয়। এখন একটা মজার বিষয় বলি, যারা টেকনিক মুখস্থ করতে যাও না তাদের জন্য উপকার আছে। কিরকম উপকার? তোমরা দেখে দেখে এটা লিখবা, দেখে দেখে এটা বাসায় আরেকটা খাতায় কাগজে লিখবা, লিখে ওই খাতাটা বন্ধ করে দিবা। এবার তুমি ওটা নিচে নিচে দাগাবা কোনটা কোনটা উন্নত জাতের ধানের নাম, আমার মতো করে এভাবে লিখবা। অটোমেটিক ব্রেইনে চারটা অপশন দেখলে তোমার ইন্ডিকেট করবে এটাই হচ্ছে উন্নত জাতের ধানের নাম। এইটা হলো একটা প্রসেস, খুব সহজে তুমি মনে রাখতে পারবা। ক্লিয়ার কিনা? সবার লেখা হয়েছে? লেখা হলে ডান লেখো। লেখা হয়েছে ওকে সবার, তাহলে আমি হচ্ছে সামনের দিকে আগাইতে চাই। ওকে, তাহলে সবার লেখা হয়েছে, ভেরি গুড।
আচ্ছা, গমের কথা অলরেডি বলছি, গম। আচ্ছা, ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের অনেক গম উৎপাদন হয়, এই জন্য একটা জিনিস মাথায় রাখবা, তোমার হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়িও বলা হয় ঠাকুরগাঁওতে। ঠাকুরগাঁওতে ভালো গম উৎপাদন হয়। উন্নত জাতের ভুট্টা নয় কোনটি বলো, কোনটি উন্নত জাতের ভুট্টা নয়? ভেরি গুড, এক্সিলেন্ট, সুফলা। সবাই অ্যান্সার করো, ভুল হইলে কোনো সমস্যা নাই। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ঠাকুরগাঁও। হ্যাঁ, ঠাকুরগাঁও, ভেরি গুড, মার্শাল্লাহ, সবার উত্তর হয়েছে। তৈলবীজ, তৈলবীজ পড়াবো বলছি না, পড়ে দেখো। ভাই, যেসব বীজ থেকে তেল উৎপাদন হয় এটাকে তৈলবীজ বলে, জাস্ট একটু রিডিং পড়ে দেখো। এগুলো তোমরা জানো, এটা বোঝানোর কিছু নেই। সবচেয়ে বেশি আমাদের দেশে সরিষার চাষ হয়, সরিষার চাষ হয়। বাংলাদেশের কৃষি গবেষণা কেন্দ্র, একবার রিডিং পড়ো। আমি যা পড়াইছি ওই যে কৃষি গবেষণা কেন্দ্র গাজীপুরের জয়দেবপুরে, ওইটাই আসে, এর বাইরে আর কিচ্ছু আসে না। জাস্ট একবার পড়ে দেখো, জাস্ট একবার পড়ে দেখো। এখান থেকে এই লাইনটা বেশি আসে, এটাই পড়া, এটা বেশি আসে, এটা বেশি আসে। ওকে, এরপর এটা দেখো, ধান গবেষণা কেন্দ্র। কৃষি উদ্যান কোথায় বলছিলাম? কৃষি উদ্যান গাজীপুরে, ঠিক আছে। হ্যাঁ, এটা পড়লেই হবে, আর বাকিগুলো লাগবে না। আচ্ছা, এগুলো দরকার নাই, এত বেশি এই সময় মনে রাখতে পারবে না তোমরা। এটা জাস্ট রিডিং পড়ো। আমি প্রথমে যে ফার্স্ট স্লাইডে যেটা ইংলিশে দিছি, এটা এখানে বাংলায় দিছি, একবার রিডিং পড়ো শুধু। আমি রাখছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়, এজন্য আরেকবার রাখছি। ফার্স্ট স্লাইডের গুলো এখানে বাংলায় দিছি, দেখে দেখুন দেখুন। টিচার কে কে আছে আজকে ক্লাস নিচ্ছে? কে? রবি ভাই কোথায় নিচ্ছে ক্লাস? আর আনোয়ার ভাই, আমি, আর আলামিন ভাই, ঠিক আছে। একবার রিডিং পড়ো, স্রেফ রিডিং। আমি ওগুলো জাস্ট এখানে একবার স্রেফ রিডিং পড়ো। যদি মুখস্থ না থাকে কোনো সমস্যা নাই, আমরা যাতে অপশন দেখে বলতে পারি কোনটা থাকবে, এবং তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। এবং এতটুকু গ্যারান্টি দিতে পারি, যা পড়াইছি এখান থেকে প্রশ্ন আসবে, এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা পারবা পরীক্ষার হলে। মৌমাছি গবেষণা কেন্দ্র। মৌমাছির কামড় খাইছো জীবনে? কি ডেঞ্জারাস রে ভাই, পুরা 12টা বাজালে কামড়াইয়া, ঠিক আছে। অনেক স্কুলের ইয়ের মধ্যে মৌমাছি দেখা যায়, ভাঙেও না, ডরে, ঠিক আছে। ওগুলো আবার আমি কয়েকটা স্কুলে দেখছি, ওদেরকে জিজ্ঞাসা করছি, ওর কামড়ায় না পোলা হইন, পোলা হন্ডে একটা কামড় দিলে বুড়া মানুষের অবস্থা খারাপ হয়, পোলা হন্ডে কামড় দিলে কি অবস্থা হবে? পড়ে দেখো আরেকবার, জাস্ট একটা পড়ে দেখো। প্রাণী সম্পদটা পড়ায় নাই, প্রাণী সম্পদ সাভারে, এটা পড়ায় নাই। প্রাণী সম্পদ সাভারে, এটা পড়ায় নাই, এটা মাথায় রাখবা। প্রাণী সম্পদ সাভারে। ওকে, এবার আসো গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র কোথায় বলো? কোথায় বলো উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, দেখি পারো কিনা। গাজীপুর, ভেরি গুড। বিআরআরআই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1970 সালে। বৃহত্তম কৃষি খামারটা একবার পড়ে দেখো। শফিক, মানে দিস তো একটা। ধান পড়াইছি, এটা লাগতো না। এখান থেকে আমি ইম্পর্টেন্ট দেখাই দিই, এখন আর সময় নেই, এগুলাই পড়বা। পরীক্ষা চলে আসছে, এখন আর এত ভেজাল করার দরকার নেই। যেগুলো দেখাই দিই এগুলো পড়লে বা আসলে আসবে, না আসলে নাই। এত সময় নেই এখন। সুমাত্রা, ম্যানিলা, ডায়মন্ড, আমের মধ্যে মহানন্দা, মোহনভোগ, গোপালভোগ, আম্রপালি, হাড়িয়া ভাঙ্গা, লক্ষণভোগ, এ কয়টা। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভাগ্যে।
এছাড়া কিছু করার নেই, সময় খুবই কম। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি কবুল করে আর কি, ইনশাল্লাহ আশা করি এখান থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, দেখাইছ, স্ক্রিনশট মারো একটা, আমি সরে গেছি, ওরা তো আমার সব স্ক্রিনশট মেরে দিবে আবার। উচ্চ ফলনশীল এটা সবাই পারে। নদী ছাড়া যমুনা একটা মরিচের নাম, মানে যমুনা একটা নদীর নাম, যমুনা একটা মরিচের নাম। আর বেগুনের মধ্যে একবারই পাইছি, আর কখনো পাই নাই, শুকতারা, এর বাইরে আর পাই নাই। আর টমেটোর মধ্যে আসে না, মানিক একবার পাইছিলাম, তাও এটা 11 থেকে 20তম গ্রেডের, আর কোথাও খুব একটা পাই না। ঠিক আছে, আচ্ছা। এরপরে বাঁধাকপি, মূলা এ পর্যন্ত আসে নাই কখনো, একবার জাস্ট রিডিং পড়ে নাও। নদী ছাড়া পদ্মা কি বলো? নদী ছাড়া পদ্মা কি? নদী ছাড়া পদ্মা কি? তোমরা অ্যান্সার অল্প করছো কেন? বেশি করে অ্যান্সার করো, ভুল হইলে অসুবিধা আছে? তোমার কেউ লজ্জা দিবে? আমার সামনে ভুল হইলে কোনো লজ্জা নেই, তুমি ভুল অ্যান্সার করো, তাও তুমি অ্যান্সার করো। তরমুজ, শোনো মনে রাখবা, কোনো কিছু, শফিক পানি, থ্যাংক ইউ। কোনো কিছু ভুল হইলে লজ্জার কিছু নাই, তুমি ভুল করছো, অসুবিধা কি? যেমন আমার বাচ্চারা আমার সামনে ভুল করলে আমার কোনো খারাপ লাগে না, ভুল করতেই পারে। আমার স্টুডেন্টরা ভুল করলে আমার কোনো লজ্জা লাগে না, কেন? ভুল ভুল না করলে শিখবে কোত্থেকে? আমরা কি জন্ম থেকে সবাই শিখে আসি? আমরা ভুল করতে করতেই শিখবো, এটাই স্বাভাবিক। সো অ্যান্সার করবা, এটা লজ্জা পাওয়ার কিছু নাই। আমি অলস মানুষ, আমার জীবনে চরম অপছন্দ। কেউ যদি না পারে, তাতে আমার কখনো কোনো লজ্জা লাগে না। দেখবা আমরা মক্তবে যখন কোরআন শিখতাম, আমরা অনেকবার ভুল করতাম, তারপরে আমার হুজুর মারতো না, আমাদেরকে বুঝাইতো অনেকবার, তারপর আমরা কোরআন শিখছি। তো ভুল করতে করতে মানুষ শিখবে, এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। তো অ্যান্সার এত কম পড়ে কেন? অলসতার কিছু নাই তো। মানে আমি অলস জিনিসটা আমার দুই চোখের বিষ। মানুষ কম পাইতে পারে, মানুষ কম পারতে পারে। ধরো আমার টিমে 100টা ছেলে কাজ করে, আমি জানি কোন 10টা কম পারে, কিন্তু আমি মহব্বতের চোখে দেখি কাদেরকে জানো? যারা হচ্ছে চেষ্টা করে, তার চেষ্টা আছে, হয়তো সে কম পারে। আল্লাহ সবার এলেম, সবার ধৈর্য সবকিছু সমান দেয় না, কিন্তু সে চেষ্টা করে, এটা হলো বড় ব্যাপার। চেষ্টা করো না কেন? মাত্র 192-96 জন ক্লাস করো, কমেন্ট পরে 50টা, কেন? এত অলসতা কিসের? অ্যান্সার করো। আচ্ছা, এরপরে আসো, নদী ছাড়া যমুনা কিসের নাম? সবচেয়ে পজিটিভ জিনিস হচ্ছে এই ভুলটা পরে পরীক্ষার হলে আর হয় না, কারণ তোমার মনে হয়েছে যে আমি এটা ভুল করছিলাম, মনে আছে, মনে থাকে তখন। বুঝছো? নদী ছাড়া যমুনা হলো মরিচের নাম। ওকে, এইবার আসো, বাংলাদেশের মৎস্য সম্পদ। জাস্ট একবার পড়ো, তারপর আমি বুঝাই দিচ্ছি। জাস্ট একবার পড়ো, এরপর আমি বুঝাই দিচ্ছি। সহজ বিষয় বলি ভাই, হোয়াইট গোল্ড চিংড়িকে বলা হয়, চিংড়িকে এখানে আছে, চিংড়িকে হোয়াইট গোল্ড বলা হয়। খুলনাকে, লিখে নাও, খুলনাকে কুয়েত সিটি বলে চিংড়ির কারণে, কারণ কুয়েতের টাকার দাম বেশি, আর চিংড়ি রপ্তানি করে খুলনা শহরের অনেক আয় হয়, এজন্য কুয়েত সিটি বলে খুলনাকে। কুয়েত সিটি বলা হয় কাকে? খুলনাকে। কুয়েত সিটি বলা হয় কাকে? খুলনাকে। ওকে, দেখো, সিম্পল জিনিসটা আগে দেখাই, তাইলে বুঝবা। আসল জিনিসের পরের স্লাইডে আছে। BFRI বাংলাদেশ, এফ তে ফিশারিজ, আর তে রিসার্চ, আই তে ইনস্টিটিউট। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে বলা হয় মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এটাকে কি বলা হয়? মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এইবার আসল জায়গায় যাইতেছি, এই জায়গাটা দেখো, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্বাদু পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায়? ময়মনসিংহে। নদী গবেষণা কেন্দ্র কোথায়? চাঁদপুরে। লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায়? খুলনার পাইকগাছাতে। এটা ইম্পর্টেন্ট, স্ক্রিনশট দাও একটা। এটা ইম্পর্টেন্ট, এটা আসবে, বিশেষ করে স্বাদু পানিরটা বেশি আসে। এটাও ইম্পর্টেন্ট।
সামুদ্রিক মাছ গবেষণা কেন্দ্র কক্সবাজারে, চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে। চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে। বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে বাগেরহাটে, এটা পরীক্ষা আসে। স্ক্রিনশট দাও, এই দুইটা স্লাইড স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় জানো? দেখি দাও তো, আনুমানিক তোমাদের কি মনে হয় মোট ইলিশের কত শতাংশ আমাদের দেশে হইতে পারে? ছিয়াশি%। অথচ দুঃখ লাগে, বাজার যখন ইলিশ মাছ কিনতে যাই, যত দিন যাচ্ছে তত ইলিশ মাছের দাম বেশি হইতেছে। কেন ভাই? যে দেশের প্রধান মাছ হচ্ছে ইলিশ, সেই দেশে ইলিশের দাম কম হওয়া উচিত না? ব্যাপারটা বুঝতে পারছো? অথচ আমাদের বাজার সিন্ডিকেটের মাধ্যমে ইলিশ মাছের দামটা সবচেয়ে বেশি নেই, আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যায় ইলিশ মাছ অনেক বেশি, এজন্য আমরা ইলিশ মাছ কম পাই। এখানে এমন কেউ আছো জীবনে কোনোদিন ইলিশ মাছ খাও নাই? এরকম কেউ আছো জীবনে কোনোদিন ইলিশ মাছ খাও নাই? কেউ কমেন্ট করে না। আমি আমি জীবনে কোনোদিন ইলিশ মাছ খাই নাই। আমার ইলিশ মাছ একদম পছন্দ না। আমি আমার এন্টায়ার লাইফে জীবনে কোনোদিন ইলিশ মাছ খাই নাই, বুঝছো? তারপরে হাঁসের মাংসও ভাল লাগে না, তারপর হলো চিংড়ি মাছও ভাল লাগে না। একবার চাচা শ্বশুরের বাড়িতে যায় যে কি বিপদে পড়ছিলাম নতুন বিয়া করার পরে। চাচা শ্বশুরের বাড়িতে গেছি, চাচা শ্বশুর বলতেছে, বাবা তোমার জন্য বিশাল একটা কাজ করেছি আমি, চিংড়ি মাছ দিছে প্রথমে আমার পাতে, আমি তো খাইছে কপাল তো, এত চিংড়ি মাছ আমি খাই না। এরপরে বলে বাবা তোমার জন্য হাঁসের মাংস আছে, দিছে হাঁসের মাংস, আমি কে হাই হাই। এরপরে কইতেছে বাবা তোমার জন্য হলো ইলিশ মাছ আনছি, তিনটাই দিছে এক লগে। আমি কে আমার কপাল কি আজকে কি খারাপ, আমি কেমনে কইতাম নতুন জামাই যে এগুলো আমি খাই না, এগুলো কেমনে কইতাম? মানে বউরও তো কিছু কইতে পারতেছি না, বউরে কি কমো, বেচারিও নতুন মানুষ, আমি কি কমো আমি? ঠিক আছে, আমি আস্তে 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 করে হের পাতে ট্রান্সফার করে দিচ্ছি কিছুক্ষণ পর পর, কারণ আমি এগুলা খাই না। কপাল যে কি খারাপ, মাঝে মাঝে মানুষের রাশি খারাপ হয়, বুঝছো? ওই দিন আমার মনে হয় রাশি খারাপ হয়েছিল, একজন লাগছে মূলা দেয় নাই, তাও খুঁজলে খুশি হয়ে যাবে, তিনটার বদলে মূলা দিলে মূলা দিয়ে খাইতাম, তাও ভালো হইতো। ঠিক আছে, এরপরে আসো, মাছ চাষে টানা 7বার পঞ্চম হয়েছে কোন দেশ? বাংলাদেশ। বলে দিই, টানা 7বার আমরা পঞ্চম হয়েছি বাংলাদেশ। হ্যাঁ, এখন আরেকটা জিনিস শিখাই দিই, লিখে রাখো। ধীবরের দেশ বলা হয় নরওয়েকে, ধীবরের দেশ বলা হয় নরওয়েকে। ধীবর মানে হইলো মাছ, ধীবর মানে কি? মাছ। ধীবর মানে হইলো মাছ, ধীবর মানে কি? মাছ। ধীবর মানে হচ্ছে মাছ। ওই যে আমি ইলিশ মাছ খাই না এজন্য। ধীবর মানে জেলে স্যার, হ্যাঁ ধীবর মানে মাছ হয়, ধীবর মানে জেলেও হয়, দুটোই হয়। আচ্ছা, খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা, এটা লাগতো না, দরকার নাই, এদের এখন সময় কম, এটাও দরকার নাই, কমাই দিচ্ছি, এরা এত পারবে না এখন এই সময়ে। আচ্ছা, এইটা একবার পড়ো, এদের সময় কম, এদেরকে ইম্পর্টেন্ট জিনিস পড়াইতে হবে। ধীবর মানে জেলে, ধীবর মানে মাছ, দুইটাই হয়। সাধারণ জ্ঞানের বইগুলোতে ধীবর মানে মাছ লেখা থাকে। আর তোমাদের বাংলা টিচাররা কি বলবো আমি জানি না বাপ, তোমাদের ফুজাইল স্যারকে জিজ্ঞেস করো, এস আলম স্যারকে জিজ্ঞেস করো, সব ভালো ভালো বাংলা টিচার, বাংলা টিচারদের জায়গায় আমি যাই না। ঠিক আছে, আচ্ছা, নিরাপদ খাদ্য আইন হয় 2013 সালে, এর বাইরে আর কিচ্ছু আসে না। নিরাপদ খাদ্য আইন হয় 2013 সালে, বলছিলাম না এগুলো আসবে, এ প্রত্যেকটা ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট দাও। মৌমাছি মাছ, এপিকালচার, রেশম চাষ, সেরিকালচার, মৎস্য চাষ, পিসিকালচার, পাখি চাষ, এভিকালচার, চিংড়ি চাষ, প্রন কালচার। প্রন কালচার বলা হয় কাকে? চিংড়ি চাষকে। হর্টিকালচার বলা হয় কাকে? উদ্যান তত্ত্বকে। পিসিকালচার বলা হয় কাকে? মৎস্য চাষকে। এগুলা প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়, প্রচুর আসে। ঠিক আছে, এগুলো একটাও লাগবে না, শুধু এটা লাগবে, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, ঢাকার সাভারে, যেহেতু তোমাদের পরীক্ষা কাছাকাছি এই জন্য আমি কমাই দিচ্ছি, এটা পড়বা ভালো করে। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, ঢাকার সাভারে। ঠিক আছে, ওকে, এটা জাস্ট তোমাদের দেখা লাগবে না, আমি বলি।
এটা একটা উদাহরণ হিসেবে দিছি, এই স্লাইডের কিচ্ছু পড়া লাগবে না। 2023 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমাদের শীটে আমরা দিয়ে দিছি সবগুলা। এই পর্যন্ত 19-এর পর থেকে আর প্রশ্ন আসে নাই কোনো। 24 সালের অর্থনৈতিক সমীক্ষা আসে হইলো তোমার জুন মাসে। সো এখনো যেহেতু জুন আসে নাই, তোমরা এখনো কিছু পাবা না। এগুলা যা জানার জন্য দিছি যে অর্থনৈতিক সমীক্ষা থেকেও প্রশ্ন আসে, এটা জানার জন্য দিছি, স্রেফ আর বাইরে কিছু না। পানি সম্পদ নিয়ে বলি, আমাদের দেশে 57টা নদী আছে, তার মধ্যে ভারতের সাথে 54টা আছে, মায়ানমারের সাথে 3টা আছে, আর কিচ্ছু লাগবে না, এটা বললে হবে। আমাদের 57টা নদী আছে, ভারতের সাথে 54টা, মায়ানমারের সাথে 3টা, খেলা শেষ। এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে? কারণ এর বেশি আর দরকার নাই। পানি শোধনাগার, যেখানে পানি রিফাইন করে, চাঁদনী ঘাট বাংলাদেশের প্রথম পানি শোধনাগার, আর বৃহত্তম পানি শোধনাগার মুন্সিগঞ্জে। এর বাইরে আর কিচ্ছু লাগবে না। বাংলাদেশের প্রথম পানি শোধনাগার চাঁদনী ঘাট, আর মুন্সিগঞ্জে হচ্ছে বৃহত্তম পানি শোধনাগার। যৌথ নদী কমিশন দরকার নাই, এটাও দরকার নাই, এটা একটু পড়ে নাও। তিস্তা বাঁধ প্রকল্প, তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় ব্যারেজ। এটা হলো সেকেন্ডটা, জাস্ট এটা মনে রাখবা। প্রথমটা তিস্তা বাঁধ, সেকেন্ডটা গঙ্গা কপোতাক্ষ পরিকল্পনা, শেষ। এটা মনে রাখলেই হবে। এতটুকু পারবা না? এতটুকু তো অন্তত পারবা, এতটুকু মনে রাখলেই হবে। ওকে, ফ্লাড অ্যাকশন প্ল্যান আমি মুখে বলে দিই। আমরা বন্যা প্রবণ দেশ, প্রচুর পরিমাণে আমাদের দেশে বন্যা হয়। সেজন্য বন্যা যাতে না হয় সেজন্য কিছু স্টেপ গ্রহণ করা হয়েছে। কয়েক জায়গায় বাঁধ দিবে, কয়েক জায়গায় হচ্ছে নদী খনন করবে, বন্যা যাতে না হয়, পানি ধারণ ক্ষমতা যাতে নদীর বাড়ে। এটাকে ফ্লাড অ্যাকশন প্ল্যান বলে। এটাকে কি বলা হয়? ফ্লাড অ্যাকশন প্ল্যান বলে। ঠিক আছে, এবার আসো, ডিএনডি বাঁধ কোন শহর রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল? বলো, কোন শহর রক্ষা করার জন্য ডিএনডি বাঁধ তৈরি করা হয়েছিল? বলো। ভেরি গুড, এক্সিলেন্ট, ম্যাক্সিমামেরই হইতেছে, 2-1 জন ভুল করতেছো, কোনো সমস্যা নাই। ঢাকা। এবার এটা পারবা না? বৃহত্তম শেষ প্রকল্প কোনটি? এটা তো পারা উচিত, একটু আগেই বললাম। কোনটা? মাশাআল্লাহ, তিস্তা শেষ প্রকল্প। ভেরি গুড, ভেরি গুড, তিস্তা শেষ প্রকল্প। কাপ্তাই না রে, কাপ্তাইতে শেষ প্রকল্প নাই। এবার আসো খনিজ সম্পদ। খনিজ সম্পদ একবার পড়ে নাও আগে এটা, তারপর আমি বুঝাইতেছি। একবার জাস্ট রিডিং পড়ো। একবার রিডিং পড়ো, তারপর আমি বুঝাচ্ছি সব। এইটা একবার রিডিং পড়ো, একবারে বুঝাই দিব। একবার রিডিং পড়ো, আমি একবারে বুঝাই দিচ্ছি এগুলা। একবার রিডিং পড়ো, বাকিগুলো আমি বুঝাই দিচ্ছি, বলে দিব এখান থেকে কি আসবে। আচ্ছা, এইবার আসো, প্রথমে খাতায় লেখো, খাতায় লেখো, বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়। ক নাম্বার লেখো, পাহাড়ি এলাকা। খ নাম্বার লেখো, সোপান অঞ্চল। সোপান অঞ্চল বলতে গাজীপুর, ঠাকুরগাঁও, ওই মধুপুরগড়, এই অঞ্চলগুলোকে বোঝায়। গ নাম্বার হচ্ছে প্লাবন সমভূমি, যেখানে বন্যা হয় বেশি, প্লাবন সমভূমি। আর পাহাড়ি এলাকা তো তোমরা বুঝছো। সো বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়, লিখে নাও। বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়, পাহাড়ি এলাকা, সোপান অঞ্চল, প্লাবন সমভূমি। লেখা খারাপ হলে এটা নিয়ে কিছু করার নাই, ভালো শিক্ষক আর ভালো ডাক্তারদের লেখা খারাপ হয়, এটা নিয়ম। বুঝতে পারছো? না বুঝলে প্রশ্ন করবা। তোমাদের ভাবিরে একবার, এক ডাক্তার, আমি সকল ডাক্তারকে সম্মান করি, এক ডাক্তার একবার ওষুধ দিছে, বউরে নিয়ে গেছি ডাক্তারের কাছে, ডাক্তারে এমন এক ওষুধ দিছে, আমি ওইটা লইয়া আসিল লাস্ট রুগী, সকল ঢাকা শহরের আমি ধরো ডিসপেন্সারিতে গেছি, কেউ বুঝতে পারে নাই যে এটা কি লিখছে। লাস্টে ওই হসপিটাল যেনে উনি চেম্বার করে ওখানে গেছি, যাইয়া কইছি যে এইটা
এটা কি লিখছে ভাই আমরা বুঝতে পারছি না। এবার ম্যাডাম রে আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম যে ম্যাডাম আপনি তো এরকম একটা ওষুধ দিচ্ছেন আমার বউয়ের, আমি তো বুঝতে পারতেছি না। ম্যাডাম বলে এটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইলাম, কয় আমিও বুঝতেছি না কি ওষুধ দিচ্ছে, আপনি আবার আসেন। আমি আমার বউরে বাসায় এসে কইছি এই ডাক্তার করতে বের করছো, অনলাইন থেকে। আমি আল্লাহর রাস্তার অনলাইনে বিশ্বাস করো না, ঠিক আছে, অনলাইনে বিশ্বাস করে না। মানে এই এক অবস্থা, পুরো 2.5 ঘন্টা ধরে আমি খালি ওষুধই করছি, ঠিক আছে। যাই হোক, ওই ডাক্তার হয়তো আমার মতো লেখা খারাপ, কি আর করার। এরপরে আসো, এরপরে দেখো বনজ সম্পদের ব্যবহার। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। কেন খুব আসে এটা পরীক্ষায়? কেমন ধরো, বাঁশ ও ঘাস, এটা কি হয়? কর্ণফুলী ও সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে কি করা হয়? ব্যবহার করা হয়। গর্জন জারল রেলপথের স্লিপার তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, সেগুন তো আমরা সবাই জানি, আসবাবপত্র তৈরিতে সেগুন ব্যবহার করা হয়, ঠিক আছে। আসবাবপত্র তৈরিতে সেগুন ব্যবহার করা। এই লাল কালিতে ডিস্টার্ব মনে হচ্ছে রে তোমাদের? আমি তো লাল কালি দিয়ে কোনো অসুবিধা দেখি না। তোমরা কালো কালার দিলে ভালো হয়, কালো দিলে ভালো হয় তোমাদের। আচ্ছা, তারপরে শাল গাছ দিয়ে বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক খুঁটি যেটা সেটা শাল গাছ দিয়ে করা হয়। বৈদ্যুতিক খুঁটি যেটা সেটা শাল গাছ দিয়ে করা হয়, বৈদ্যুতিক খুঁটি, ঠিক আছে। সবাই তো লালই বলতেছে, রফিক বলতেছে কালো কালার দিয়ে লিখতে। আচ্ছা, রফিকের কথাও একটু রাখি। গোল পাতা হচ্ছে ছাতার বাট তৈরিতে, এখন তো সেগুলা দেখা যায় না। আগের দিনে বা গ্রামের বাড়িতে দেখবা যে ছাতা বাট যে এখন দেখা যায় না, আমি দেখি না অনেকদিনে, যে ছাতার বাট থাকে হলুদ কালারের, ওগুলো তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো সুন্দরবন। সহজ কথা বলে দেই, সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে 6,017 বর্গ কিলোমিটার, 17 বর্গ কিলোমিটার বাংলাদেশে পড়েছে। সুন্দরবন দুইটা দেশে পড়ছে, একটা হলো ভারত, একটা হলো বাংলাদেশ। সবচেয়ে বেশি পড়ছে ভারতে। ভারত কি কাম করছে রিসেন্টলি জানো? আমরা তো সবকিছুতে লেট। ভারত রিসেন্টলি সুন্দরবনের মধু তারা তাদের নামে জিআই পণ্য করছে, মানে সুন্দরবনের মধু ওয়ার্ল্ড এটা তাদেরই, আর কেউ এটার নিতে পারবে না। টাঙ্গাইল ছাড়িয়ে তো নিয়ে গেছে আমাদের। এই কেউ আছে নাকি 183 জনের মধ্যে ইন্ডিয়ান ছেলে মেয়ে কেউ ক্লাস করতেছো? আমার বিদ্যাবাড়িতে তো ইন্ডিয়ার ছেলে মেয়ে অনেকে ক্লাস করে। তোমাদের দেশের সরকারকে একটু বললো দয়া করে আমগো জিনিসপত্র কেন এরকম নেই। আর কিছু না হোক, আমাদের মহিলাদের শাড়ি ধরছে কেন? টাঙ্গাইল শাড়ি আমাদের। আজন্ম শুনে আনছি মা বাপ চাষিরা, মা চাষিরা টাঙ্গাইল শাড়ি পরে আছে। এখন টাঙ্গাইল চাষি নাকি শাড়ি নাকি ওদের দেশের। কেন নিছো তোমরা টাঙ্গাইল শাড়ি আমাদের থেকে? এটা কোনো ঘটনা হইলো? আমরা তো এটা নিয়ে জায়গা মতো নালিশ দিছি। টাঙ্গাইল নামে তোমাদের কোনো জেলা আছে? হ্যাঁ, যাই পাও বাংলা, এমনি আমরা একটা ছোট্ট দেশ, যাই পাই হেডাও টান দিয়ে লয়ে যাও, এটা কোনো কথা? বিদ্যাবাড়িতে কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্ট ক্লাস করে অনেকে, ঠিক আছে। শোনো, তোমার এটা কিন্তু আমাদের শাড়ি, কারণ টাঙ্গাইল জেলা বাংলাদেশ ছাড়া কোথাও নাই, ঠিক আছে। জিআই পণ্য মানে গ্লোবাল ইন্ডিকেটর আসাদ, যে পণ্য, যে পণ্যগুলো একটা স্পেশাল জায়গা হয় এটাকে জিআই পণ্য বলে। যেমন ধরো, কুমিল্লা গেলে আমরা রসমলাই কিনি, কেন? কুমিল্লা রসমালাই খুব বিখ্যাত। বগুড়া গেলে আমরা বগুড়ার দই কিনি, বগুড়ার দই খুব বিখ্যাত, এগুলো হলো জিআই পণ্য। নাটোরে গেলে আমরা কাঁচাগোল্লা কিনি। সব মিষ্টির কথা বলতেছি রে আজকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, এটা জানো তো? কিছুদিন আগে আমার ছেলেকে, আমি ছোট ছেলেটাকে চিড়িয়াখানায় ঘুরে নিয়ে আসছি। বাপের সাথে সে চিড়িয়াখানা যাবে, তারা চিড়িয়াখানা ঘুরাইয়া 2-2.5 ঘন্টা হাইটটাই অসুস্থ শরীর নিয়ে, তারা আমি জিজ্ঞেস করছি আব্বা কেমন লাগছে তোর, বল চিড়িয়াখানা ঘুরা? কয় আব্বা সব ভালো লাগছে, শুধু গরু আর ছাগলই দেখতে পারলাম না। আমি কই আহারে, আমার 2-2.5 ঘন্টা মাটি হয়ে গেল। পুরা 2.5 ঘন্টা হাইটটা তোরলে আমি, তুই লাস্টে এখন গরু ছাগলই দেখাস নাই। পরে ঢাকাতে আমি ওরে গরু ছাগল যে এনে থাকে, এনে যে গরু ছাগল দেখাইছি, তাও আমার পোলার মনের আশা পূরণ করছি আমি, ঠিক আছে। কি একটা অবস্থা, পোলা হয় আমগো যুগে আমরা কুত্তা গরু ছাগল দেখে কোনদিন চিন্তাই করতাম না, আর এনকার পোলা হয় গরু ছাগল কত বড় মনে করে। আচ্ছা, বাংলাদেশের 5টা জেলায়, বাংলাদেশের 5টা জেলায় তোমার হচ্ছে সুন্দরবন পড়েছে, 5টা জেলায়। ক্লিয়ার কিনা? এখন একটা ইম্পর্টেন্ট জিনিস খাতায় লেখো, সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে বেশি বনভূমি রয়েছে চট্টগ্রাম বিভাগে। হ্যাঁ, আচ্ছা, টাঙ্গাইলে তাঁতের শাড়ি জিআই পণ্য, আমরা নিয়ে আসছি ওইটা। আচ্ছা, তারপরে লেখো, জেলা হিসেবে সবচেয়ে বেশি বনভূমি আছে বাগেরহাটে। জেলা হিসেবে, বিভাগ অনুযায়ী চট্টগ্রাম, জেলা হিসেবে বাগেরহাটে।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, এটা মোটামুটি আমরা সবাই জানি। আমি বলে দিই, এটা সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র আমাদের তিতাস গ্যাস ক্ষেত্র। সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটা? তিতাস গ্যাস ক্ষেত্র। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? বাংলাদেশের খনিজ সম্পদে আসো। 1910 সালে সর্বপ্রথম আমাদের খনিজ তেল গ্যাস অনুসন্ধান করা শুরু হয় কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে সর্বপ্রথম 1910 সালে তেল গ্যাস অনুসন্ধান করা শুরু হয়। 1955 সালে এসে সর্বপ্রথম কি পাওয়া যায়? তেল পাওয়া যায়। আপনারা ক্লাস শেষ করে ফেলেছেন, আমি এনে চালাইতেছি। 1910 সালে সর্বপ্রথম তেল গ্যাস অনুসন্ধান করা শুরু হয়। 1955 সালে সিলেটের হরিপুরে সর্বপ্রথম গ্যাস পাওয়া যায়। তার ঠিক 2 বছর পরে 1957 সালে গ্যাস উত্তোলন করা শুরু হয়। আচ্ছা, তোমরা মহিলারা যে রান্না করতে যাও, রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালায় রাখো কেন? ঘটনা কি? কারণ দেশের 25% গ্যাস নষ্ট হয় গ্যাসের চুলা জ্বালা রাখার জন্য। এর জন্য পুরুষ মানুষের এখন বেশি করে সিলিন্ডার কিনতে হইতেছে। টাকা তো যাইতে যাইতে পকেট থেকে শেষ। কারণ 100%-এর মধ্যে 25% গ্যাসের চুলা জ্বালায় রাখার জন্য নষ্ট হয়। আমার আম্মারা সারাটা জীবন আমি বললাম, আম্মা গ্যাসের চুলা বন্ধ করো। আম্মা কয়, এই জানোস না এরা আরেকটা রান্না বয়ামু, জীবনটা গেছে তোগুলো রান্না করতে করতে, কিছু করে না, এরা কি করবো, আম্মার কে ঝগড়া করবো। ঠিক আছে, এখন 25% গ্যাস নষ্ট হয় গ্যাসের চুলা জ্বালায় রাখার জন্য। এটা মাথায় রেখো। সবচেয়ে বেশি গ্যাস আমাদের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিদ্যুৎ উৎপাদনে সবচাইতে বেশি কি হয়? গ্যাস ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। ক্লিয়ার কিনা? এটা আমরা মাথায় রাখবো। এগুলো হলো আমাদের প্রাকৃতিক গ্যাস। এগুলো সব ছেলেমেয়েরা বুঝে, এটা বুঝে না। কয় স্যার কঠিন শিলা জিনিস কি? এটা এক প্রকার পদার্থ। এটা তোমার ধরো হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরিতে ব্যবহার করা হয়। খুব সহজ দুইটা জিনিস বলি, রেলের স্লিপারের মধ্যে মাঝে মাঝে ব্যবহার করা হয় এবং মাঝে মাঝে আবাসন তৈরিতে ব্যবহার করা হয়, যাতে শক্ত হয়, পাকাপোক্ত হয়, এজন্য কঠিন শিলা ব্যবহার করা হয়। এছাড়া পৃথিবীতে আরো অনেক কাজে কঠিন শিলা ব্যবহার করা হয়। ক্লিয়ার কিনা? প্রাকৃতিক গ্যাস নিয়ে আমি বলে ফেলছি। একটা জিনিস বলি নাই, আমাদের দেশের 29টা গ্যাস ক্ষেত্র আছে। বর্তমানে 29টি গ্যাস ক্ষেত্র আছে। সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোনটা? ইলিশা 1 ভোলা। আমার এখানে ভোলার স্টুডেন্ট আছে, আমি দেখছি তোমাদের এখানে। ইলিশা 1 ভোলা। ভোলার প্রাচীন নাম শাহবাজপুর দ্বীপ। ইলিশা 1 ভোলা। ঠিক আছে, গ্যাস ক্ষেত্র 28টা হবে না রে বাপ, এটা 29টা হবে। 29টি হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এটার দরকার নাই। খনিজ তেল, আচ্ছা তেলের কাহিনীটা আমি বলি। যারা এখন বলে যে আমাদের দেশে দেখো, মানুষ পড়ালেখা না করে কথা বলে। যারা বলে আমাদের দেশে তেল বর্তমানে প্রথম পাওয়া গেছে, বিষয়টা ভুল। আমাদের দেশে তেল এর আগে পাওয়া গেছে। দেখো 1986 সালে তেল পাওয়া যায়, 1994 সালে তেল উত্তোলন করা বন্ধ হয়ে যায়, তেল শেষ। এখন আবার নতুন করে পাওয়া গেছে, এটা হলো দ্বিতীয়বার। প্রথমবারও সিলেটের হরিপুরে, দ্বিতীয়বারও সিলেটের হরিপুরে। ক্লিয়ার কিনা? তো এখন তেলের খনি আবিষ্কার হয়েছে দেখা খুশি হওয়ার কিছু নাই, এটা আগেও হয়েছিল। ঠিক আছে, কয়লা। কয়লা নিয়ে আপনাদেরকে একটু বলি। কয়লা নিয়ে দেখেন একটা জিনিস, আল্লাহর কাছে আমাদের কত শুকরিয়া আদায় করা উচিত। বিকজ আমাদের দেশে 5টা কয়লা খনি আছে। আমাদের দেশে কয়লা খনি আছে কয়টা? 5টা। এবং একমাত্র আমরা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উঠাই। প্রতিদিন 0.08 মেট্রিক টন কয়লা উঠানো হয়, বর্তমানে 1.08। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার শুধু বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উঠানো হয়, বাকিগুলো থেকে উঠানো হয় না কেন? দেখেন, আগামী 500 বছর লাগবে শুধু বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা শেষ হইতে। 500 ইয়ার্স। চিন্তা করতে পারেন, 500 বছর লাগবে শুধুমাত্র বড়পুকুরিয়ার কয়লা খনির কয়লা শেষ হইতে, যদি এখনকার অনুপাতে উঠাতে চায়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে বাকি যে কয়লাগুলো আছে, কয়লা খনিগুলা, ওগুলো আমি হিসাব করে দেখছি, সব 3000 বছরের কয়লা আমাদের দেশে মজুদ আছে। সুবহানাল্লাহ বলবেন না একবার? আল্লাহ পাকের কত মানে কত রহমত আমাদের জন্য, একটা গরিব দেশের জন্য, যে আগামী মিনিমাম 3000 বছরের কয়লা আমাদের দেশে কি আছে, মজুদ আছে। এখন কালকে আমার এক স্টুডেন্ট এটা বলার পরে বলে কি, স্যার আমি অনেক বেশি দাম দিয়া কয়লা কিনতে আসি বাজারে। আমি কয়লা কিনতে গেছো কেন? বারবিকিউ করবো। আমি তোমার কি কইছে বারবিকিউ করতে? স্যার বউর ইচ্ছে হয়েছে বারবিকিউ করবো। আমি আচ্ছা তাহলে এই জায়গায় কিছু বলার নাই, খুবই ভালো কথা। তো এখন তুমি স্যার আমার একটু দিনাজপুরে বড় পুকুরে, আমি এখানে মুরগি আর মুরগি থাকতো না, মুরগি আরো ডেঞ্জারাস হয়ে যাবো। কেন? এই কয়লা দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা বা মাটির নিচে যেগুলো আছে, এই কয়লাগুলো এত খুব দ্রুত হিট হয়ে যায়, খুব দ্রুত। এগুলো ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়।
খুব দ্রুত হিট হয় এগুলা। আমাদের নর্মাল যে মুরগি আছে এগুলো সব একবারে পোড়ার উপরে যদি কিছু থাকে মুহূর্তের মধ্যে উঠে যাবো। ঠিক আছে, এই জন্য আমরা যে কয়লা ব্যবহার করি এগুলো হলো তোমার গাছ যে পোড়া টোড়া গেলে যে কয়লা আছে ওই কয়লা আমরা ব্যবহার করি। কঠিন শিলা একবার পড়ে নাও, ক্লিয়ার কিনা? ওকে। চুনা পাথর, এই মজার ঘটনা বলি, চুনা পাথর জাফলং এগুলোতে পাওয়া যায়। চুনা পাথর আর চীনামাটি যে দেশে আছে সেই দেশ নাকি সমুদ্র থেকে হয়, এজন্য আমাদের দেশকে বদ্বীপ বলে। যে সমস্ত দেশ সমুদ্র থেকে সৃষ্টি হয় তাদেরকে বদ্বীপ বলে। হ্যাঁ, এখন কেন বলে? ভূগোলবিদরা বলে যদি কোনো দেশে আপনি চুনা পাথর পান, কোনো দেশে যদি আপনি চীনা মাটি পান, তাহলে সেই দেশটা কোত্থেকে হয়? সমুদ্র থেকে হয়। ঠিক আছে, ইউরেনিয়াম, আমারে ছোটবেলায় স্যারে বলছিল, এই শোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলোর শেষে আম পাবি এগুলো সব হলো ধাতু। তার মানে ইউরেনিয়াম একটা কিসের নাম? ধাতুর নাম, শেষে আম আছে। হ্যাঁ, ইউরেনিয়াম হচ্ছে মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে পাওয়া যায়। মৌলভীবাজার জেলার কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহৃত হয়, পারমাণবিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। কক্সবাজার গেছো না, কুতুবদিয়া, টেকনাফ গেছো না, বালিগুলা দেখবা চিক 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 করে বালু, সূর্যের আলো পড়লে। এই বালুগুলা হাতে নিয়ে এভাবে করে ফেলবা। বালুগুলা যদি হাতে নিয়ে এভাবে ফেলো দেখবা যে খুব দ্রুত পড়ে যায়, হাতে পরিষ্কার হয়ে যায় একেবারে, চিকচিক করে। দিনের বেলা দেখবা গরম, খালি পা দেওয়া যায় না, আর রাত হইলে দেখবা ঠান্ডা হয়ে যায় বালুগুলা। মাগরিবের নামাজের সময় দেখবা তাপ আস্তে আস্তে বালু কমতে থাকে। এই বালুগুলাকে তেজস্ক্রিয় বালু বলে। এই বালুগুলাকে কি বলে? তেজস্ক্রিয় বালু বলে। ঠিক আছে, ওকে। এই ছিল মোটামুটি আমাদের আজকের মোটামুটি যা বিষয় ছিল। কেমন লাগছে ক্লাস বলো? তোমাদের ভালো লাগছে কিনা? না কোনো দুঃখ কষ্ট কোনো কিছু আছে বলো? কেমন লাগছে বলো? তোমাদের ভালো লাগছে ভাই, না কোনো আমার উপর বদ্ধ টদ্দ আছে? কে কে কথা বলতে চাও দেখি? খুব ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লেগেছে। গুড গুড গুড, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, দেখি আলামিন অনেকক্ষণ আগে হাত উঠেছে, আমাদের আলামিনের সাথে কথা বলি। আলামিন বলো। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম, কি খবর ভাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। রুমি বলছে স্যার অনেক আগে আপনার ক্লাস চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আছি ভাই, স্যার তুমি আপনার কেমন আছো ভাইয়া? ক্লাসগুলো খুবই এক্সিলেন্ট লাগে স্যার। হ্যাঁ, আমি একটু গল্প গল্প করে পড়াই আর কি। অনেকের আবার ভালো নাও লাগতে পারে, যারা অনেকে আছে না খুব সিরিয়াস স্টুডেন্ট, ধরো এরা গল্প শুনতে পছন্দ করে না। এরা গল্প করে, আল্লাহ হুম, আমার স্যার গল্প করে আমার সময় নষ্ট হয়। এদের আসলে জিন্দেগিতে পড়ালেখা হতো না। কারণ কি জানেন, খুব সিরিয়াস স্টুডেন্টের জীবনে পড়ালেখা হয় না। আমার এক বন্ধু আছে, সে সারা জীবন ফার্স্ট হয়ে গেছে, 40 বছর বয়স। আমি কইছি বিয়ে করস তো কেন? আরো কয়েকটা দিন যাক, আমার পিএইচডিটা ফাইনাল পেপার জমা দেয়, তারপরে পড়তে পড়তে তার জীবন শেষ। আর আমার ক্লাসের যে লাস্ট বয়, হ্যার ট্রাক আছে 12টা, কর্মচারী আছে 400, হাইস্ট গাড়ি আছে 50টা। চিন্তা করো। তো বিষয় যেটা হচ্ছে, পড়াশোনাকে যদি তুমি আনন্দ নিয়ে না করো, তোমার কাছে পড়াশোনা কখনো ভালো লাগবে না। ইউ নিড টু এনজয় দ্য ক্লাস, এন্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। এন্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আমরা যেহেতু জেনারেল নলেজ পড়াই, জেনারেল নলেজটা গল্পে গল্পে না পড়লে ভালো লাগতো না। একজন বলে, স্যার আপনার পরিচয় পর্ব শেষে ক্লাস জয়েন করেছে, আপনার পরিচয়টা দিতেন। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম, ডাক নাম হচ্ছে অভ্র। আমি হচ্ছে বিদ্যাবাড়িতে সাধারণ জ্ঞান ক্লাস নেই। হ্যাঁ আলামিন বলো, তোমার কি কোশ্চেন আছে? স্যার আপনার ক্লাসগুলো খুবই মজাদার, এক্সিলেন্ট স্যার। ধন্যবাদ আলামিন। তুমি কোথেকে ক্লাস বলতে বলছো ভাইয়া? স্যার বরিশাল, ভেরি গুড। বরিশাল আমার খুব পছন্দের জায়গা। বরিশাল কোথায়? বাংলাদেশের রাজধানী স্যার। স্যার বরিশালের উজিরপুর স্যার। উজিরপুরে, ভেরি গুড। বরিশালকে শস্য ভান্ডার বলা হয়। ওকে, নিশাত, নিশাত কি অবস্থা নিশাত? নিশাত, ফাতেমাতুজ জোহরা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর? স্যার আপনার ক্লাসটা খুবই ভালো লাগলো, মাঝে মাঝে একটু করে আমাদের ক্লাসটা নেবেন স্যার। আচ্ছা, আমি তো এটা রুটিন না, আমাকে যেখানে রুটিন দেওয়া হয় আমি ওইখানে ক্লাস নেই। এটা আসলে সম্পূর্ণরূপে ম্যানেজমেন্টের ডিসিশন। যদি দেয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ নিব। এই তো ক্লাসেই মনে করেন যে 80% পড়াশোনা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ বোন, দোয়া করো আমার জন্য। জি স্যার, ফি আমানি। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার ছেলেটাকে আমার অসংখ্য আদর দিবেন। এ মামুন লেখা, ওকে আমার আদর। ও আমার ছোট ছেলেটা ওর সমান। ওকে, তারপরে ফাতেমাতুজ জোহরা,
ফাতেমাতুজ জোহরা, ফাতেমাতুজ জোহরা কথা। ওয়ালাইকুম সালাম বোন, কি খবর? স্যার আপনার ক্লাসটা খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। কোন জায়গা থেকে বলতেছো তুমি বোন? স্যার খুলনা বিভাগ, সাতক্ষীরা জেলা। ভেরি গুড, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, তারপরে আতিক, আতিক ভাই, আমাদের আতিক ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আতিক ভাই, কি খবর? স্যার ক্লাস তো ভালোই মজা আছে, কিন্তু মেন একটা জিনিস কি স্যার, হ্যাঁ, এই পড়াটা আমাদের প্রায় 90% হয়ে গেছে এখানে। আচ্ছা, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দোয়া করেন আল্লাহ যাতে মানুষের উপকারের জন্য তৌফিক দেয় সবসময়। অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তারপরে আমাদের সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম সেলিম ভাই। সেলিম ভাই আনমিউট করতে হবে। স্যার ভালো আছেন? হ্যাঁ, আলামিন লিভ নিতে পারেন আপনি। আছি ভালো। সেলিম ভাই, কি খবর? জি জি স্যার, অনেক ভালো স্যার, ক্লাসটা অনেক ভালো লাগছে স্যার। অনেক আর ধন্যবাদ। একটা কথা জিজ্ঞাসা করছিলাম, যে আমাদের জি। যে সিট গুলো হবে, সেগুলো পড়লে কি সব কমন পড়বে ইনশাআল্লাহ, আশা করি? দেখেন, একটা জিনিস আপনাকে সহজভাবে বলে দেই। আপনি আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি, যে জায়গাগুলো থেকে পরীক্ষা আসবে সেটা চেষ্টা করতে পারি। দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কমন ফেলানোর জন্য কোনো বান্দার কাছে বলবেন না, আপনি আল্লাহর কাছে বলবেন। কথা শেষ। এটা অনেকে বলে আমরা যা পড়াবো তাতে আসার মতো যা কিছু আছে সব কিছু পড়াবো, পরীক্ষায় আসার মতো যা কিছু আছে সব পড়াবো, কিন্তু আমি কখনো এই কথা আমার 18 বছরের শিক্ষকতা জীবনে বলি নাই। কারণ কি? ভেরি সিম্পল, দেওয়ার মালিক আল্লাহ। আমরা কোনো বান্দা পৃথিবীতে কোনো কিছু দিতে পারে না, আমরা চেষ্টা করতে পারি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি যদি বলি এটা 100% আসবে, তাইলে আমি আল্লাহর উপর কথা বলা হবে, নাউজুবিল্লাহ। এটা আমি কখনো করতে পারবো না। আমরা মানুষ হিসেবে যা আসবে সব পড়াচ্ছি আপনাদেরকে, আর বাকি ফলের জন্য আমরা আল্লাহর কাছে বলবো। এর বাইরে আমার আর বলার কিছু নাই। ওটা বলতেছি Clear, সেলিম ভাই? ফলো করবো সিট গুলাই। হ্যাঁ, এগুলাই ফলো করবেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। কমন আল্লাহর উপর নির্ভর করে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের কমন দেয়। আমিও সবসময় দোয়া করি। রাজীব হাসান, রাজীব হাসান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনারা অনেক ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখছি, আজকে ফার্স্ট লাইভ ক্লাস করলাম, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ। আমিও দোয়া করি রাজীব, আমার জন্য দোয়া করেন আপনারা। জি অবশ্যই অবশ্যই। আমাদের গিয়াসউদ্দিন রিপন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম গিয়াসউদ্দিন রিপন ভাই, কি খবর রিপন ভাই? আসসালাম, জি ভাইয়া ভালো আছেন? আছি ভালো। কি খবর ভাইজান? পটুয়াখালী সাগরকন্যা থেকে বলছি। ও ভেরি গুড। সাগরকন্যার দৈর্ঘ্য পরীক্ষা আসে, সবাই জানে না, 18 কিলোমিটার। জি 18 কিলোমিটার। হ্যাঁ রিপন, কি খবর? ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ রিপন ভাই, আমার জন্য দোয়া করবেন। মামুন ভাই, কি অবস্থা মামুন ভাই? আর আমার ভাইজি স্যার, আমার ছেলে না। ও, আপনার ভাই জি মানে বুঝলি আমি শব্দটা। মানে বড় ভাইয়ের মেয়ে। বড় ভাইয়ের মেয়ে? বড় ভাইয়ের মেয়ে মানে নিজের মেয়ে, কোনো সমস্যা নাই, একই কথা। আচ্ছা স্যার, ঠিক আছে। ভেরি গুড। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ঠিক আছে। আমি আমার ভাগ্নি, আমার ভাইয়ের মেয়েগুলাকে আমার নিজের সন্তান মনে করি সবসময়। ওকে, তারপরে ফারজানা আক্তার নাহিদ, আসসালামু আলাইকুম। খুলনা নাহিদ আপা বলেন, কি অবস্থা আপনার? নাহিদ আপা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে নাহিদ আপা আনমিউট করতে পারতেছে না। নিশাত, নিশাত বলেন, নিশাত। খাদিজা, খাদিজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আসি ভালো। আপনি কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাসটা আসলে অসংখ্য ভালো লাগলো, কিন্তু আপনাকে দেখে আমার মনে হলো যে আপনি অনেক অসুস্থ স্যার। হ্যাঁ, আমি আসলে অসুস্থ অনেক। জি স্যার, এজন্য বলছিলাম যে আপনি একটু নিজের কেয়ার করবেন, কারণ হচ্ছে আপনার এই মানে অনেক কথা বলতে হয় স্যার। হ্যাঁ অবশ্যই, দোয়া করেন জি আমার স্যার, জন্য। আপনাদের দোয়ায় আল্লাহ যাতে ভালো রাখে জি সবসময়। স্যার, ফি আমানিল্লাহ। আপনি একটু নিজের কেয়ার করেন স্যার, ঘরে আমাদের সেবা দিন। ঠিক আছে। এই যে আমাদের ভাই আপনাদের সাথে কথা বলবে,
সেই পর্যন্ত আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া খায়ের করেন, ঠিক আছে? আপনাদের সবাই ভালো থাকেন, আর যাদের ছেলে মেয়ে আছে ওদেরকে সবসময় সাধারণ জ্ঞান পড়াবেন। কারণ কি, একটা সময় এসে, নইলে এই যে আপনাদের বয়সে এসে তারা বলবে যে বাংলাদেশের কি জানো, বাংলাদেশের সাথে সীমান্ত আছে পৃথিবীর 3টা দেশের। তো একজন ওই দিন আমাকে বলতেছে, আমি বললাম 3টা দেশ কোনটা? ভারত, মায়ানমার, আর একটা হইলো চীন। আমি বলছি চীনে কোন দিক দিয়ে যায়? স্যার আপনি জানেন না? আমি কই হ্যাঁ, কি কয়? আমি বলছি না, আমি জানি না, বলো তো বাবা কোন দিক দিয়ে যায়? স্যার পঞ্চগড় দিয়ে যায়। আমি কই হায় রে, তাহলে কালকে আমি যাবো পঞ্চগড়ে, যদি পঞ্চগড় দিয়ে চীনে যাওয়া যায়। তো এরকম ভাই আমি মাঝে মাঝে আতঙ্কিত, স্ট্রোক হয়ে যেতে পারে আমার এগুলো শুনে না। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে সাধারণ জ্ঞান পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন, কারণ সাধারণ জ্ঞানটা খুবই খুবই দরকার, নাহলে বিসিএস ব্যাংক ভবিষ্যতে আটকে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, সে যদি একটা সময় বড় ব্যবসায়ী হতে চায় বা যে কোনো কিছু হতে যায়, he needs to know all kind of information, because information is power. So always আপনি ইনফরমেশন নিজেও জানবেন, আরেকজনকে জানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সাধারণ জনকে জানে, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক, না, সে তো অসাধারণ পাবলিক, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। চলো, প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সর্বোচ্চ 2 মিনিট কথা বলবো। আচ্ছা, আপনারা একটু কিপটা কেন বলেন তো? আপনারা এই যে আমি একবার বলে গিয়েছি যে ভিডিওগুলো সবাই অন করে ক্লাস করবেন। আপনাদের শুধু এই কথাটা বলার জন্যই আমি আসছি। এই যে ঘুমায় আছে, এই যে ঘুমাইছে ভাই, দিন শেষে আপনি লস করতেছেন, আমি না। বিশ্বাস করেন, দিন শেষে আপনার লস হচ্ছে। এখন তো করে লাভ নাই, এখন আমি বললে 1 মার্কসও পাবেন না। এতক্ষণ যদি এই মনোযোগটা দিয়ে ক্লাসটা করতেন, পড়াটা খুব ভালোভাবে বুঝতে পারতেন, আপনাদের কাজে দিত। প্রতিষ্ঠান তো আমাকে এগুলো দেখার জন্য রেখেছে। এখন যারা ক্যামেরা অন করছে সবাই ঘুমাচ্ছে, সবাই ঘুমিয়েছিল, সব দেখা যাচ্ছে এখানে। প্রতিটা ক্লাসে, বিদ্যাবাড়ি প্রতিটা ক্লাসে ভাই কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন না? নাকি কে রাস্তায় কুড়া পাইছিলেন? এমন কেউ নাই তো যে রাস্তায় টাকা কুড়া পায় তারপর বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছেন? এই যে যারা ক্যামেরা অন করতেছে সবাই ঘুম থেকে উঠতেছে, এই যে চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে যে এরা শুয়েছিল। ভাই আপনাদের লস করতেছেন, একদম আপনাদের লস করতেছেন। বিশ্বাস করেন, আপনি আপনার নিজের লস করতেছেন। এই যে সিরিয়াসনেস আপনি যদি প্রথম থেকে করতেন, স্যার আরো মানে পরে মজা পেতেন। যখন আপনি আমার দিকে তাকায় থাকবেন, তখন আমার কি মনে হবে জানেন? যে আমার মনে হবে যে আমি একটু ভেবে চিন্তে কথা বলি, এতগুলো মানুষ তো আমার দিকে তাকায় আছে। আর আপনারা ঝিমাই গেলে স্যারও ঝিমায় যাবে। তো আপনাদের যেহেতু ক্লাস শেষ হয়ে গিয়েছে, আমি বেশি কিছু বলবো না, আমার একটাই বলার ছিল, এরপর থেকে ক্লাসে অবশ্যই ভিডিওগুলো অন করবেন, প্রিপারেশন নেবেন, মনে করবেন যে আপনার স্যার আপনাকে বাসায় পড়াচ্ছে, ঠিক আছে? এরপর থেকে আমি কিন্তু এগুলো দেখি। আপনি টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, আপনাকে চাকরি পাইয়ে দিলে যেমন আপনি লাভবান হবেন, দিন শেষে আমরাও লাভবান হব। এখন আপনি বলতে পারেন আপনারা কিভাবে লাভবান হবেন? ভাই গর্ব হবে, বলতে পারবো যে আপনি এই ব্যাচের শিক্ষার্থী ছিলেন, এবং আপনার পরের প্রজন্ম যারা আসবে তাদেরকে আপনি বলবেন যে বিদ্যাবাড়িতে ভর্তি হও, আমি ওখান থেকে পড়ে আমার বিসিএস ক্যাডার হয়েছি, আমি এনটিআরসি জবটা পেয়েছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এরপর থেকে সবাই চেষ্টা করবেন যাতে করে ভিডিওগুলো অন করে ক্লাসটা করা যায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।